অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা আজকে কথা বলবো মেইনলি আনসুপারভাইজ লার্নিং এবং এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন অ্যালগোরিদম নিয়ে। ক্লাস্টারিং এবং কে মিনস অ্যালগোরিদম ইশতিয়াক কভার করবে, সেটা নেক্সট উইকে ও যখন প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এবং ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট অ্যানালাইসিস নিয়ে কথা বলবে, তার সাথেও কভার করবে। বাট আমি আজকে মেইনলি আনসুপারভাইজ লার্নিং খুবই ফান্ডামেন্টাল, ওয়াই ডু ইউজ দ্যাট, এইগুলো নিয়ে কথা বলবো, অ্যান্ড এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন অ্যালগোরিদমটা একটু ডিটেলে যাওয়ার চেষ্টা করবো। এতদিন পর্যন্ত আমরা যে কাজগুলো করছি সেগুলো মেইনলি যেটা আহ, বৈশিষ্ট্য ছিল সেটা হলো ওদের প্রত্যেকটার লেবেল ছিল। এমনিস ডেটা হোক কিংবা এই ড্রেভেন ডেটা হোক, এটা লেবেল দেওয়া আছে। যদি আমার লেবেল, যদি কোনো ডেটা সেটে না থাকে, এবং প্র্যাকটিক্যাল অনেক প্রবলেমের ক্ষেত্রে লেবেল থাকে না, যেটা এবং লেবেলিংটা কিন্তু খুব এক্সপেন্সিভ একটা ফ্যাক্টর। এবং লেবেলিং এর জন্য স্পেসিফিক একটা রিসার্চ গ্রুপই, মানে একটা গ্রুপ অফ রিসার্চার আছে যারা কাজ করে যে কিভাবে আমরা এফিসিয়েন্টলি লেবেল করতে পারি। তোমরা অনেকে হয়তো ইমেজ নেট ডেটা সম্পর্কে অ্যাওয়ার। ইমেজ নেট হলো ইমেজ ক্লাসিফিকেশনের ওয়ান অফ দি বিগেস্ট ডেটা সেট। 1,000 ক্লাস আছে এবং প্রায় টোটাল মিলে আই থিঙ্ক 100,000 1 মিলিয়ন ইমেজ স্যাম্পল আছে, যেটা আসলে জিওগ্রাফিক্যালি বিভিন্ন কান্ট্রি থেকে কালেক্ট করা হয়েছে। চ্যালেঞ্জ ছিল সেই ডেটা সেটে এই লেবেল করাটা, এবং লেবেলিংটা ইজ অলওয়েজ এ টিডিয়াস টাস্ক। ম্যালওয়্যারের ক্ষেত্রে খুবই টিডিয়াস টাস্ক। আমরা জানি না যে একটা নতুন সফটওয়্যার যখন আসে সেটাকে আমরা লেবেল কিভাবে করব, কারণ ইনিশিয়ালি তেমন ডেটা সম্পর্কে কোনো আইডিয়াই থাকে না। সো এরকম প্র্যাকটিক্যাল সিচুয়েশন যখন কোনো লেবেল থাকবে না, সে আনলেবেল ডেটা সেট গুলোকে নিয়ে কিভাবে আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে পারি, সেই কাজগুলো করা হবে আনসুপারভাইজ লার্নিং এর মাধ্যমে। এটা খুবই পাওয়ারফুল টেকনিক, এবং কিছু কিছু সায়েন্টিস্টরা আর্গিউ করে যে আনসুপারভাইজ লার্নিং সুপারভাইজ লার্নিং এর থেকেও পাওয়ারফুল। বিকজ সুপারভাইজ লার্নিংটা হলো বেসিক্যালি টিচার স্টুডেন্ট মডেল। মানে তুমি একজনকে শিখাইতেছো যে এইটার অ্যাপল হলো, মানে এই 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 রকম একটা ফল দেখলে এটা অ্যাপল হবে, এরকম একটা ফল দেখলে এটা অরেঞ্জ হবে। সুপারভিশন থাকতেছে, রাইট? বাট ওইটা ছাড়া তোমাকে যখন, মানে ওই অ্যাপল দেখতে কেমন, তুমি অরেঞ্জ দেখতে কেমন, এটা ছাড়া কেউ তাকে লেবেল স্পেসিফিক বলে না দিলে সে মডেলটা ভালো কাজ করবে না, সেই সিস্টেমটাই ভালো কাজ করবে না। বাট আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে তাকে এটা বলতে হচ্ছে না। সে যেটা শিখবে যে এই দুইটার মধ্যে আসলে ইন্ট্রিনজিক ডিফারেন্সটা কি, সে জানবে না যে আপেল আর অরেঞ্জ এরকম লেবেল দরকার নাই, কারণ আমাদের লেবেলিং গুলো কিন্তু আসলে হিউম্যান। কিন্তু মানে আমার নাম যে সাইদুর, তোমার নাম যে একটা, যে নামটা দেওয়া আছে, এই লেবেলটা দিয়েছে আমাদের, ধরো ফ্যামিলি থেকে দিচ্ছে, তাই না? এখন এই লেবেল দিয়ে আমরা চিহ্নিত হচ্ছি, বাট ইফ উই ডোন্ট হ্যাভ এনি লেবেল, তুমি ধর একটা ক্রাউডের মধ্যে, তখন তুমি কিভাবে চেনো? তুমি চিন্তা করো, তুমি অনেক বড় একটা ক্রাউডের মধ্যে, তুমি অনেক সময় হয়তো নাম খেয়াল থাকে না, বাট ইউ রিমেম্বার দি ফেস, ইউ রিমেম্বার দি প্যাটার্ন, ইউ রিমেম্বার দি হেয়ার স্টাইল, সামথিং লাইক দ্যাট। সো যেটা আসলে একটা মানুষকে ডিস্টিংক্ট করে অন্য একটা মানুষের থেকে। সো ফান্ডামেন্টালি আনলেবেল এর জন্য কিছু সায়েন্টিস্ট আর্গিউ করে আনসুপারভাইজ লার্নিং ইজ মাচ মোর পাওয়ারফুল, বিকজ এটাতে ডেটার যে হিডেন স্ট্রাকচারটা খুব ভালো মতো বোঝা যায়। তো তার মানে হলো যখন তোমার এটা কমপ্লিকেটেড প্রবলেম থাকবে, অথবা ইভেন ইট ইজ সিম্পল প্রবলেম, তখন তুমি এটা আনসুপারভাইজ দিয়ে যদি সলভ করতে পারো, উইচ মিনস তোমার সিস্টেমটা ইজ মাচ মোর রোবাস্ট, বিকজ সে ডেটার হিডেন ফিচার গুলোকে খুব ভালো মতো সে ধরতে পারছে, যেটা সুপারভাইজডের ক্ষেত্রে বেসিক্যালি সে ভুলে যেতে পারে। লেভেলটা সে ভুলে গেল, সে তো পরে আর ভালো কাজ করবে না। না, এটা যেরকম খুব বেশি পাওয়ারফুল, আবার এটার কিছু আর্গুমেন্ট, মানে এগেনস্টে কিছু আর্গুমেন্ট আছে, কারণ এটা খুবই তোমাদের কমপ্লেক্স একটা মডেল। সিম্পল থেকে অনেক অনেক কমপ্লিকেটেড হতে পারে। সিম্পল কে মিনস দিয়ে ধরো করলাম কে মিনস ক্লাস্টারিং, বাট কে মিনস কিন্তু ওই যে আমরা কে মিনস এর সাথে সাথে তোমরা শিখবা পিসিএ, শিখবা পিসিএ কেন করবো? কে মিনস এর একটা সিগনিফিকেন্ট প্রবলেম হলো এটাকে বলে কার্স অফ ডাইমেনশনালিটি। ডাইমেনশনালিটি বলতে, আমরা কিন্তু এটা নিয়ে ছোট্ট করে কথা বলছি, ডাইমেনশন বলতে কি বোঝায়, যতগুলো ফিচার আছে, তাই না? তোমার ধরো এমনিস্ট্রির ক্ষেত্রে ফিচার আছে তোমার 28 বাই 28, 784, 784টা ফিচার আছে। তুমি ড্রেভেন সেটা ডেটা সেট নিয়ে যে কাজ করলো, কতগুলো ফিচার ছিল সেখানে, ইফ ইউ ক্যান রিমাইন্ড মি? 300 এর কত ছিল? 300 এর মতো। সো তার মানে ডাইমেনশনটা হলো 300।
মেশিন লার্নিং কনটেক্সটে যতগুলো ফিচার ততগুলো ডাইমেনশন। ডাইমেনশন কেন বলা হয়, এটার ম্যাথমেটিক্যাল অনেক এক্সপ্লেনেশন আছে, বাট উইল নট গো ইনটু দ্যাট। জেনে নাও যে যতগুলো ফিচার থাকবে ততগুলো ডাইমেনশন বলে, যতগুলো ডাইমেনশন। সো তোমার এই ডাইমেনশন 300 থেকে যদি অনেক বেড়ে 3000 হয়ে যায়, উইচ মিন 3000 ফিচার হয়ে যায়, 300 থেকে তিনটা ফিচারের থেকে 3000 ফিচার ভালো, 3000 থেকে 3 লাখ ফিচার ভালো, কারণ এটা তুমি মোর এক্সপ্লেনেশন পাচ্ছ, তাই না? মানে এটা তুমি ধরে নাও যে আমাদের কান্ট্রিটাকে যদি আমরা ডিসক্রাইব, একটা সিম্পল এক্সাম্পল, কান্ট্রিটাকে ডিসক্রাইব করতে চাই, ধরো দুইটা ফিচার, প্রথম দুইটা ফিচার বলা হলো যে এটা একটা এশিয়ান কান্ট্রি, তারপরে বলা হলো এটা প্রথম ফিচার যেটা একটা এশিয়ান কান্ট্রি, উইচ মিনস এশিয়ান সাবকন্টিনেন্ট, এশিয়া সাবকন্টিনেন্টে আছে। সেকেন্ড বলা হলো যে এটা একটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। ওকে, এটা দ্বিতীয় দুইটা ফিচার। তো দুইটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, এখন এই দুইটা ফিচার, ওয়াইল এই দুইটা ফিচারের মাধ্যমে তুমি কিছুটা স্কোপ ডাউন করতে পারতেছো, বাট এটার থেকে যদি আমি আরো তিনটা ফিচার অ্যাড করি যে ওকে এইটাকে, এবং এটার একটা তোমার ধরো আহ উপসাগর আছে, ঠিক আছে, তারপর তোমার একটা এক্সাম্পল বলা হলো যে এটার একটা দ্বীপ আছে, তারপর বলা হলো যে ওকে এটার, এই কান্ট্রিটার, আমি কিন্তু বলতেছি না কোন কান্ট্রি, আমি জাস্ট বৈশিষ্ট্য বলতেছি যে এই কান্ট্রিটাতে ওয়ার্ল্ড এর লংগেস্ট সি বিচ আছে। তখন কিন্তু তোমার দুইটা থেকে যখন পাঁচটা ফিচার হলো, তোমার জন্য স্কোপ ডাউন করা আরো ইজি। এখন আরো যদি ফিচার অ্যাড করি, তার মানে ফিচার যত বেশি হবে, উইচ মিন ডাইমেনশন যত বেশি হবে, তোমার মডেলটা তত বেশি ইনফরমেশন লার্ন করতে পারবে। বাট প্রবলেম হলো দুইটা ফিচারের থেকে পাঁচটা ফিচার যেরকম ভালো, ভালো এটা তোমার মডেল ডেভেলপ করার জন্য ভালো, আবার সিস্টেম ডেভেলপ করতে এটা কম্পিউটেশনাল কমপ্লেক্সিটিও বাড়াবে। সো এই 300 ফিচার থেকে যখন 3000 ফিচারে চলে যাবে, তোমার যদিও এটা সিস্টেমের জন্য ভালো, তোমার কম্পিউটেশনাল কমপ্লেক্সিটিও সেই লিনিয়ারলি সিগনিফিকেন্টলি বেড়ে যাবে। সেই কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি বেড়ে গেলে তোমার সিস্টেম, কিছু কিছু মেশিন লার্নিং সিস্টেম দে উইল ওয়ার্ক ভেরি পোর। এটাকে বলে কার্স অফ ডাইমেনশনালিটি, যে ডাইমেনশনালিটি অনেক বেশি হলে কে মিনস ক্লাস্টারিং ক্ষেত্রে সে তার মাথা হয়ে যাবে, সে আর ভালো কাজ করবে না। কারণ এরকম না যে এটা আউলে যাবে, যে লাইক রকেট সায়েন্স থেকে আউলে যাবে, তো ম্যাথটাই এমন ভাবে কাজ করে যে সে অনেক বেশি হাই ডাইমেনশনাল ফিচার নিয়ে সে ভালো রেজাল্ট দিতে পারে না। তো হাই ডাইমেনশনাল ডেটা নিয়ে কাজ করি, এই জন্য আমরা কি করি, এই সমস্ত সিচুয়েশনে আমরা সেটাকে লো ডাইমেনশনে নিয়ে আসি। সেই লো ডাইমেনশনে নিয়ে আসার একটা টেকনিক হলো পিসিএ, যেটা আমরা যে নেক্সট উইকে কথা কথা বলবো, আর একটু আইসিএ। ডাইমেনশনাল ডেটা হয়তো 3000 থেকে তিনটাতে নিয়ে আসলাম অথবা দুইটাতে নিয়ে আসলাম, যেটা স্টিল they preserve some sort of kind of important information about a particular object or data set. Now, দেখেন তার মানে আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে যখন তুমি করতেছো, তার মানে তুমি অনেক বেশি হিডেন প্যাটার্নটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছো, এবং এটার জন্য কোনো ধরনের এক্সপ্লিসিট আউটপুট অথবা লেবেল দরকার নাই, সুপারভিশনও দরকার নাই ট্রেনিং এর ক্ষেত্রে। তুমি জাস্ট সিস্টেমটা সুন্দর করে তৈরি করলে যে কোনো ডেটা দিয়ে দিবা প্রসেস করার পরে, দেন এটা তোমাকে ভালো একটা পারফরমেন্স দিবে। সো কি কনসেপ্ট গুলো কি, যে গ্রুপিং সিমিলার ডেটা পয়েন্টস টুগেদার বেসড অন ফিচার সিমিলারিটিস। তোমরা সিমিলারিটিস নিয়ে কিছু একটা করছো কোন একটা লেকচারে, তোমাকে আমাকে কেউ রিমাইন্ড করাবে সিমিলারিটিস নিয়ে কি করছো? তো দুইটা ফিচারের সিমিলারিটি বের করার জন্য আমরা কি করি? ভাইয়া ওই অ্যাকুরেসি লেভেলটা কি দেখি ওয়াই প্রেডিক্টর ওয়াই টেস্টে। সিমিলারিটিস, তুমি একটা পারফরমেন্স দেখো, বাট তুমি সিমিলারিটিস বের করার জন্য কি করো ইনিশিয়ালি? কিছু একটা করছো আর কি, এর আগের 3 নাম্বার উইক 3-তে করছো। আমি একটু নাম ধরে জিজ্ঞেস করি, রাতুল, সিমিলারিটিস বের করার জন্য কি 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 করছো উইক 3-তে? এটা তো মনে পড়তেছে না। ওকে, কোনো সমস্যা নাই, শাওন মিয়া। হ্যাঁ, কে নিয়ারেস্ট। কে নিয়ারেস্ট, এক্স্যাক্টলি। এন্ড কে নিয়ারেস্টে তুমি সিমিলারিটিটা বের করছো কিভাবে? হাউ ডিড ইউ ডু দ্যাট? নেইবারের সিমিলারিটি দেখছিলাম 3 জন বা 5 জন, যেটা আমরা চাচ্ছিলাম বাট কিভাবে, কাছাকাছি। মানে হোয়াট ওয়াজ দি ম্যাথ? মানে তুমি ঠিক বলছো, ইউ আর ভেরি ক্লোজ,
তুমি ঠিক বলতেছো, বাট তুমি কম্পিউটেশনটা কি ছিল? উম, ঠিক মনে করতে পারতেছি না আসলে। কম্পিউটেশনটা ছিল একটা ডিস্টেন্স ডিস্টেন্স ফাংশন ছিল, রাইট? যে আমরা একটা ডিস্টেন্স ফাংশনের মাধ্যমে এই যে দুইটা ফিচারের সিমিলারিটি তারা কাছাকাছি নাকি দূরের বোঝার চেষ্টা করি। সো এই কেস হুম, ক্লাস্টারিং এর ক্ষেত্রেও সাম সর্ট অফ সিমিলারিটিস ইউজ করা হয়। তোমরা উইক 3 তে শিখছো ফর এক্সাম্পল ইউক্লিডিয়ান ডিস্টেন্স অর L2 নর্ম, অথবা L2 ডিস্টেন্স পপুলারলি বলা হয়। এবং আরো কিছু ডিস্টেন্স ফাংশনের নাম এটা কিন্তু স্লাইডে ছিল, L1 ডিস্টেন্স, ম্যানহাটন ডিস্টেন্স, দেন সাম আদার্স স্লাইডে ছিল। ডিস্টেন্স ফাংশন দিয়ে আসলে বুঝতে পারি যে কে কার থেকে সিমিলার, কি কতটুকু দূরে, সামথিং লাইক দ্যাট। ডিস্টেন্স যত কম হবে তার মানে সিমিলার, ডিস্টেন্স যত দূরে হবে তত বেশি ডিসিমিলার। তো আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি কে নিয়ারেস্ট নেইবার দিয়ে আমরা যেরকম ক্লাসিফিকেশন করতে পারি, কে নিয়ারেস্ট নেইবারের একটা জাস্ট ওই ওই কনসেপ্টটা দেখবা যে অ্যাডভান্স লেভেলে যে ইউজ হবে তোমার, যে L2 নর্ম আর নর্ম কি ধরনের ইউজ করতেছি, L1 নর্ম কি ধরনের ইউজ করতেছি, তো ফিচার সিমিলারিটিস কিভাবে বের করতেছি। ওকে, দেন ডাইমেনশনাল রিডাকশন, তো এটা নিয়ে একটুখানি কথা বললাম, the reducing the number of input variables while retaining essential information। এখানে আরো কিছু, আমি জানি না তোমাদের স্ট্যাটিস্টিক্স কতখানি কভার করা হয়েছে। there is a concept about um thank you very much শেখ সোলেমান, তুমি যদি কথা বলবা তাহলে মনে হয় সুবিধা হবে ডিসকাশনের জন্য। আম, কি যেন বলতে, so, হ্যাঁ, স্ট্যাটিস্টিকের কিছু কনসেপ্ট আছে, তোমার ধরো আইগেন ভ্যালুস, অথবা তোমার আইগেন ভ্যালু সিলেক্ট করা যায়, তোমার কি ভ্যালু কোনগুলো, তো এগুলো আসলে কভার করা উচিত। যেহেতু কভার করা আমি জানি না হয়েছে কিনা, বাট যদি হয় খুবই ভালো, না হইলে আসলে এই জন্য আমরা যেরকম প্রি রিকুইজিট হিসেবে বলছিলাম যে স্ট্যাটিস্টিক্স কোর্সটা করা থাকলে খুবই ভালো হয়। ওকে, লাস্টের পয়েন্ট হলো যে কি কনসেপ্ট অ্যাসোসিয়েশন, ডিসকভারিং ইন্টারেস্টিং রিলেশন বিটুইন ভেরিয়েবলস ইন লার্জ ডেটাবেসেস। ইন্টারেস্টিং রিলেশনশিপ, এন্ড এই কথাটা ইন্টারেস্টিং, যে ইন্টারেস্টিং বলতে কি বোঝায়, এটা তো খুবই কোয়ালিটেটিভ একটা ব্যাপার হয়ে গেল। এখন আমরা যখন হিউম্যান, যখন এই ফিচার গুলো ডিসক্রাইব করি, তখন বেস্ট অন আওয়ার এক্সপার্টিজ, ধরো তোমার যে কান্ট্রির এক্সাম্পল যদি যাই, তুমি বাংলাদেশ সম্পর্কে যখন ডিসক্রাইব করো, বেস্ট অন ইউর এক্সপার্টিজ তুমি কিছু ফিচার ডিসক্রাইব করবা। এবং আমি শিওর তোমাদের যে 25 জন আছো, 25 জনকে যদি বলি 5টা করে ফিচার বলো, হয়তো আমরা টোটাল মিলে হয়তো ফর এক্সাম্পল প্রায় 2000-এর মতো, অথবা তোমার 1000-এর মতো ইউনিক ফিচার পাবো। বাট এক এক হয়তো, এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু ফিচার ওভারল্যাপ করবে, কিছু ফিচার খুবই ইউনিক হবে। তুমি যদি চিন্তা করো যে ওকে 25 জন যদি 5টা করে ফিচার দেয়, 5 25-এ তোমার ধরো কত, 125 ফিচার ফিচার এটাই কিন্তু স্প্লিট করে ফেলানো যাবে। কিছু ফিচার হয়ে যাবে সিমিলার, কিছু ফিচার হয়ে যাবে খুবই ডিসক্রিট, একটা একটার সাথে মিলবে না। না, দিস ফিচার্স, তুমি যে এই ইন্টারেস্টিং ফিচার গুলো তুমি বলতেছো অথবা তুমি ফাইন্ড আউট করছো, ইট ইজ কমপ্লিট 100% ডিপেন্ডেন্ট অন ইউর এক্সপার্টিজ। এটা কিন্তু আমি বলছি, এটা মাথায় নেই যে ড্রেভেন ফিচারটা তোমরা এটা কাজ করছো। এই ড্রেভেন ফিচারটা হলো ম্যালওয়্যার রিসার্চে ওয়ান অফ দি মোস্ট পপুলার ডেটা সেট, যেটা 2014-তে আসছে। ইটস ফ্রম এ ভেরি বিগ গ্রুপ। এটা যে পেপারটা পাবলিশ হয়েছে, পেপারটা খুবই টপ লেভেল কনফারেন্সে পাবলিশ হয়েছে, এবং এটা আমরা এখনো ইউজ করি। এটা আসছে কত বছর, 2014, এখন 2024, তুমি 11 বছর আগে। এবং সেই ড্রিভেন ফিচার গুলো কিন্তু হ্যান্ড ক্রাফটেড ফিচার। হ্যান্ড ক্রাফটেড ফিচার মানে এই যে হিউম্যান নিজে নিজে যে ফিচার গুলা একটা এক্সপার্ট বানায়, সেটাকে বলে হ্যান্ড ক্রাফট ফিচার। তো কোনো একটা বিষয় সম্পর্কে যখন তুমি নিজে নিজে ফিচার বলবা অথবা লিখবা ফিচার অথবা ডেসক্রাইব করবা, সেটা হলো তোমার হিউম্যান এক্সপার্টিজের উপর ডিপেন্ড করে না। এটার সাথে আরো একটা ইন্টারেস্টিং কনসেপ্ট জড়িত। হ্যাঁ, তুমি নিজে নিজে ফিচার করতে লিখতে পারো, লিখে তুমি একটা মডেলকে দিয়ে দিতে পারো, বাট ইজ ইট অলওয়েজ পসিবল? তুমি একটা আননোন প্রবলেম স্পেস যদি হয়, সে প্রবলেম সম্পর্কে তুমি যখন ফিচার ডিসক্রাইব করতে যাবা, প্র্যাকটিক্যালি ইটস নট পসিবল। ধরো তুমি একজন ইনফরমেশন সিস্টেমস অথবা বিজনেস অ্যানালিস্ট হিসেবে, অথবা অ্যানালিটিক্স অথবা ডেটা সায়েন্টিস্ট হিসেবে একটা কোম্পানিতে হায়ার হয়েছো। সেই কোম্পানিটা কাজ করে তোমার মেডিকেল ডেটা নিয়ে, মেডিকেল ইমেজিং এর ডেটা নিয়ে কাজ করে। সো ইউ আর এ গুড সায়েন্টিস্ট, যে তুমি ডেটা নিয়ে ডেটা 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 কোনো মেসি ডেটা দিলে সে ডেটা থেকে কোনো একটা ইউনিক ফাইন্ডিংস তুমি নিয়ে আসতে পারো, বাট ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মেডিকেল domain, right? so so medical, then in that case তোমার ওই ফিচার লেখাটা তোমার জন্য ডিফিকাল্ট। তো ইন দোজ সিচুয়েশনস আনসুপারভাইজড লার্নিং হেল্প করে, কারণ
উইদাউট এনি এক্সপ্লিসিট ওয়ে অফ টেলিং দেম হোয়াট দ্য এক্সাক্ট ফিচার, এটা আসলে করতে হবে অটোমেটেড ওয়েতে। সে ডেটা সেটের রিলেশনশিপ গুলাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারে। এর জন্য কি ডিস্টিংশন যে হিউম্যান লেভেল ফিচার্স অর হ্যান্ড ক্রাফটেড ফিচার্স, একটা অটোমেটেড ফিচার্স। এবং অটোমেটেড ফিচার্স আরেকটা কি কনসেপ্ট হলো, এইটাকে আমরা করতে পারি এন্ড টু এন্ড লার্নিং অথবা ই টু ই লার্নিং। তুমি হয়তো কিছু কিছু জায়গায় দেখবা আর অ্যাডভান্স লেভেলে যে এন্ড টু এন্ড লার্নিং এর কথা বলো, উইচ মিনস তুমি ডেটা থ্রো করবা, সে ডেটা থেকে তোমার সিস্টেমটা অটোমেটিক্যালি সে ফিচার গুলো লার্ন করবে, এই লার্নিং এর বেসিসে সে একটা ডিসিশন দিবে। অলরাইট, সো এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন আসলে কি জিনিস? আমরা যখন এতক্ষণ পর্যন্ত আনসুপারভাইজ লার্নিং নিয়ে জাস্ট খুব ব্রিফ দিলাম আর কি। এরপরে যত টেকনিক নিয়ে কথা বলবো অ্যাটলিস্ট ফর দ্য নেক্সট 2 উইকস, সো আনসুপারভাইজ লার্নিং এর ক্যাটাগরিতে পড়বে। দের আর ডিফারেন্ট টাইপস অফ আনসুপারভাইজ লার্নিং, যে ক্লাস্টারিং বললাম, এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন বললাম, বা একটা এটা নিয়ে কথা বলবো, পিসিএ, আইসিএ, সবগুলোই দেখা যায় যে আনসুপারভাইজ লার্নিং। অন অফ দি কি টেকনিক হলো এক্সপেকটেশন ম্যাক্সিমাইজ, এটা খুবই হাই লেভেলের একটা টেকনিক, খুবই পাওয়ারফুল, অনেক আগে আসা একটা টেকনিক, এবং স্টিল খুবই কমপ্লিকেট। এবং এটা ইএম অ্যালগোরিদম ইউজুয়ালি দেখা যায় সিম্পল প্রবলেম ইউজ করে না, খুব কমপ্লিকেটেড প্রবলেম হলে তখন আমরা ইউজ করি। এটাকে বলা হয় একটা ইটারেটিভ মেথড টু ফাইন্ড ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটস অফ প্যারামিটারস ইন স্ট্যাটিস্টিক্যাল মডেলস উইথ লেটেন্ট ভেরিয়েবলস। প্রত্যেকটা ওয়ার্ডে প্রথম যারা শুরু করতেছে খুবই কমপ্লিকেটেড মনে হবে। ম্যাক্সিমাম লাইকলিহুড নিয়ে কাদের কাদের আইডিয়া আছে? MLE, maximum likelihood estimation. It's a statistic on one. Probability, Probability, but maximum likelihood estimation means like probability সাথে related, yes. Probability সাথে related, but এটার বাংলাটা আমি আসলে ভুলে গেছি। MLE দিয়ে আমরা ইয়া করি যে বেসিক্যালি কোন একটা আননোন ভেরিয়েবলটাকে কোন একটা ডিস্ট্রিবিউশনে থাকার লাইকলিহুডটা কতখানি সেটাকে এস্টিমেট করি। এবং MLE নিয়ে একটা লেকচার দেওয়া সম্ভব, মানে MLE ইজ ভেরি ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট। আমি সাজেস্ট করবো তোমাদেরকে তোমরা একটু রিভিউ করো। ইদার তুমি ইউটিউব থেকে করতে পারো, খান একাডেমি থেকে করতে পারো, অর তুমি কোনো ফর এক্সাম্পল ইন্টারমিডিয়েটের বই। আমি ইন্টারমিডিয়েটে যেরকম স্ট্যাটিস্টিক, আমি তো হায়ার ম্যাথ পড়ছি এসএসসি তে, তখন হলো এই জিনিসগুলো বাংলায় ইয়ে করছে। বাট আই থিঙ্ক বেটার কিছু, মানে আমি ইউজুয়ালি বাংলা ইংলিশ দুইটাকেই মিক্স করে পড়াটা পছন্দ করি অ্যাটলিস্ট তোমার এই স্টেজে। আর একটু অ্যাডভান্স স্টেজে গেলে সব মানে অ্যাটলিস্ট ভালো কোনো রিসোর্স থেকে, খান একাডেমি থেকে পড়লে অনেক ইজিয়ার হয়। MLE টা বোঝার চেষ্টা করো। বাট তোমার যদি মনে হয় যে না MLE নিয়ে আর একটা লেকচার হলে ভালো হয়, আহ, তুমি আর ওটাও তোমরা জানাইতে পারো স্ল্যাকে। তাহলে MLE আমাদের ইনক্লুডেড নাই আপাতত সিলেবাসে, বাট উই ক্যান টক অ্যাবাউট, বাট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট। মানে MLE টা হলো একটা কাইন্ড অফ অ্যাড অন টেকনিক, বাট ইটস গুড টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্যাট ওয়ার্কস। ওকে, ইটারেটিভ অ্যালগরিদম জেনারেলি, ইটারেটিভ মানে কি? এটা ইটারেশনে চলতে থাকবে, যে আনটিল কনভার্জেন্স, অ্যাজ লং অ্যাজ আমরা বেস্ট পারফরমেন্স পাবো ততক্ষণ পর্যন্ত এটা ইটারেটিভলি চলতে থাকবে। ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট অফ প্যারামিটারের ক্ষেত্রে আমরা দেখবো প্যারামিটার কি কি, একটা স্পেসিফিক কয়েকটা প্যারামিটার থাকবে, সেই প্যারামিটারের বেসিসে তোমার ম্যাক্সিমাম MLE টা ফাইন্ড আউট করার চেষ্টা করবে, যে প্যারামিটার লাইকলিহুড অফ দ্যাট প্যারামিটার। ইন স্ট্যাটিস্টিক্যাল মডেল মিনস যে কোনো ধরনের মডেল, আমরা কিন্তু বলছি যে ইএমটা হলো এক ধরনের টেকনিক যেটা ইউজ করা হয় কোনো একটা স্পেসিফিক প্রবলেম সলভ করার ক্ষেত্রে, লাইক গসিয়ান মিক্সচার মডেলে অথবা হিডেন মার্কভ মডেলে। এটা জাস্ট একটা আন্ডারলাইং টেকনিক, অ্যাড অন টেকনিক, যেটা দিয়ে ধরো অপটিমাইজেশনটা ইজিয়ার। এটা কোনো মডেল না, লাইক কে মিনস অ্যালগোরিদম, এটা কোনো ওই রকম ধরনের মডেল না, অথবা KNN, কে নিয়ারেস্ট নেইবার, অথবা SVM, সেই ধরনের কোনো মডেল না। এটা হলো আন্ডারলাইং একটা টেকনিক, যে ম্যাথ, যেটা দিয়ে আসলে আমরা বের করার চেষ্টা করি যে মডেলটাকে বেটার কিভাবে লার্ন করানো যায়, অপটিমাইজেশন টাইপের চিন্তা করতে পারো। পারপস হলো টু ফাইন্ড ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটস অফ প্যারামিটারস ইন স্ট্যাটিস্টিক্যাল উইথ হিডেন, লেটেন্ট অর হিডেন ভেরিয়েবলস। লেটেন্ট হিডেন ভেরিয়েবলসটা কিছু কিছু সময় বলা হবে যে তোমার মিসিং ডেটা, যেটা আমরা জানি না, সে আননোনের বেসিসে আমরা চেষ্টা করবো সে আননোনটার এখানে ঘটার অথবা ধরো ডিস্ট্রিবিউশনে থাকার প্রবাবিলিটিটা কতখানি। ইটারেটিভলি এস্টিমেট দি মিসিং ডেটা, এটা হলো দেখো দুইটা স্টেপ বলা হয়েছে, যে ইটারেটিভলি এস্টিমেট দ্য মিসিং ডেটা তোমার কোনটা আছে, তোমার আননোন ভেরিয়েবল কোনটা আছে। এটা হলো এক্সপেকটেশন স্টেজ,
and optimize the parameters the maximization stage. এই যে একটা ফিগার দেখতেছো এক্স্যাক্টলি সেই টাইপেরই হয়, চলতে থাকে, এক্সপেকটেশন স্টেপ চলতে থাকবে, ম্যাক্সিমাইজেশন স্টেপ চলতে থাকবে, বেসড অন ইচ অফ দি আউটপুট। আমরা দেখবো যে ছোট্ট একটা অঙ্কও দেখবো, ওইটা দেখলে হয়তো আমাদের একটু বুঝতে সুবিধা হবে যে প্রত্যেকটা স্টেপে দেখবা যে এরর কমতেছে এবং প্রত্যেকটার ভ্যালু চেঞ্জ হচ্ছে, এবং একেবারে শেষে যে যখন কনভার্জেন্স হবে, কনভার্জেন্সের যখন সবচেয়ে লোয়েস্ট এরর হবে, অথবা আমাদের একটা থ্রেশহোল্ড দেওয়া থাকবে, সেই থ্রেশহোল্ডের বেসিসে আমরা বলবো যে ওকে আমাদের আর এই ইটারেশন দরকার নাই, স্টপ দ্য ইটারেশন। ওকে, সো ইএম অ্যালগরিদমের স্টেপ হলো বেসিক্যালি তোমার তিনটা। একটা হলো ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজ করবা, এটা প্যারামিটার থেটা, থেটা জিরো, উইচ মিনস ইটারেশন জিরো আর স্টেপ জিরো। দেন এক্সপেকটেশন স্টেজ অর ই স্টেপ, এটা একটা খুবই কমপ্লিকেটেড ইকুয়েশন আছে, আমরা একটু নেক্সট দিয়ে এটা নিয়ে আরো একটু কথা বলবো। দেন তোমার ম্যাক্সিমাইজেশন স্টেপ, যেটা এম স্টেপ বলা হয়, এটা আরেকটা কমপ্লিকেটেড ইকুয়েশন। দেন রিপিট ই অ্যান্ড এম আনটিল কনভার্জেন্স আর কনভার্জেন্স স্টেপ, এই লাস্টেরটাকে কনভার্জেন্স স্টেপ বলা হয়। মেজরিটি হলো তোমার expectation, maximization, and convergence. Initialization, it comes automatically. Okay. ওকে, ইএম অ্যালগরিদমের যে খুবই হাই লেভেলে জাস্ট ভার্বালি মনে রাখার জন্য, এইটা হলো একটা অবজার্ভ ডেটা দিয়ে, মানে যতটুকু ডেটা তোমার আছে সেটার বেসিসে এস্টিমেট করবা মিসিং ডেটা আর আননোন ডেটা। মিসিং ডেটা বলতে কিন্তু তুমি যখন আরেকটু অ্যাডভান্স স্টেজে যাবে তবে এই মিসিং ডেটাকে বলবে জি স্পেস বলবে আর লেটেন্ট স্পেস বলবে, মানে যেটা আমরা জানি না সেটাকে আমরা এস্টিমেট করবো কিভাবে, যতটুকু আমরা জানি সেই বেসিসে যতটুকু আমরা জানি না সেইটাকে আমরা কিভাবে এস্টিমেট করবো। আই থিঙ্ক ইটস I mean slightly related to there's another concept called let me think about that, Bayesian statistics. তো তোমার কিছুটা প্রায়র আছে, সে প্রায়রের বেসিসে তোমরা পোস্টেরিয়রটাকে কিভাবে এস্টিমেট করবা, সামথিং লাইক দ্যাট। সো ইএম অ্যালগরিদমের যতটুকু ডেটা তোমার অ্যাভেলেবল আছে সেই বেসিসে তোমরা বাকিটা কিভাবে গেস করবা, সেটার একটা মডেলটাকে মানে কত কিভাবে তুমি একটা বেটার মডেল বানাইতে পারো সেই ডেটাগুলোকে গেস করার জন্য। গোল হলো ফাইন্ড ম্যাক্সিমাম লাইকলি এস্টিমেট when the data is incomplete or has latent variables, basically আননোনটাকে গেস করা। Key idea: alternate between estimating missing data and optimize parameter. It's a kind of alternative means it will keep going on in different iterations. Okay, as I mentioned, there are a few steps. First, initialization comes automatically, but because you'll just start your process with the kind of zero order initialization or theta zero initialization. Choose the initial estimate for the model. Estimate কি হইতে পারে মডেল প্যারামিটারের বেসিসে, সে প্যারামিটার গুলো হতে পারে তোমার মিনস হইতে পারে, মিনস সম্পর্কে তোমার জানো ভ্যারিয়েন্স হইতে পারে, ভ্যারিয়েন্স তোমার জানো, মিক্সিং কোএফিসিয়েন্ট, এটা একটা কোএফিসিয়েন্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে, দিজ আর ইউর ইন্টারেস্টেড প্যারামিটার। এটাকে প্যারামিটার স্ট্যাটিস্টিক্যাল টার্ম, যে আমরা কি কি কোন কোন বেসিসে আর কি এটি মডেলটাকে অপটিমাইজ করব। ইনিশিয়ালাইজ তুমি করতে পারো, র্যান্ডম ইনিশিয়ালাইজেশন করতে পারো, কে মিনস ক্লাস্টারিং ইনিশিয়ালাইজেশন করতে পারো, প্রায়র নলেজ অফ ডোমেন এক্সপার্ট, এই যে ডোমেন এক্সপার্টিজের কথা বলছি, এই ডোমেন এক্সপার্টিজের তুমি যে ফিচার গুলো ডিফাইন করছো সেগুলোর বেসিসে তুমি একটা ইনিশিয়ালাইজ করতে পারো। Then assumption হলো observed data X come from a specific model with latent variable Z, which means তোমার যে ডেটাগুলো অলরেডি অ্যাভেলেবল আছে সেই ডেটাটা আসতেছে কোন একটা পার্টিকুলার স্পেসিফিক মডেল থেকে, যে মডেলে একটা লেটেন্ট স্পেস আছে সেই লেটেন্ট স্পেস থেকে বলা হয় জি অর জি স্পেস। একটা এক্সাম্পল দেওয়া আছে গসিয়ান মিক্সচার মডেলের। জিএমএম নিয়ে আমরা খুবই, জিএমএম ইজ অলসো ভেরি কমপ্লিকেটেড মেশিন লার্নিং টেকনিক, অনেক জায়গাতে ইউজ করা হয়, খুবই ইন্টারেস্টিং একটা মডেল, বাট জাস্ট আমরা এখানে হাই লেভেলে কথা বলবো যে গসিয়ান মিক্সচার মডেল কে ইকুয়াল টু 2, কে ইকুয়াল টু 2 মানে ক্লাস্টারিং, এটা কি জিএমএম ইজ ওয়ান অফ দ্য ক্লাস্টারিং মডেল। সো তোমার কে ইকুয়াল টু 2 মানে কে মিনস যেরকম কে ইকুয়াল টু 2 দিতে পারো, এখানেও কে ইকুয়াল টু 2 দিতে পারো। ইনিশিয়াল প্যারামিটার বলছি আমরা কি, প্যারামিটার তো মিন হতে পারে, ভ্যারিয়েন্স হতে পারে, অথবা মিক্সিং কোএফিসিয়েন্ট হতে পারে। মিন আমরা মিউ দিয়ে প্রকাশ করি। The initial means 0 means mean 0, then initial mean 2, 0, which means this is the initialization, right? Theta 0. এই যে জিরোটা উপরে দেওয়া আছে সুপার স্ক্রিপ্টে, এটা হচ্ছে থেটা 0। থেটা হলো তোমার কোনগুলো, মিউ, সিগমা এবং পাই, এন্ড তার উপরে জাস্ট ইনিশিয়ালাইজেশনের জন্য তুমি এই ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করলা। ওকে,
দেন চলে আসবো আমরা এক্সপেকটেশন স্টেপে। এটা এক ধরনের ইটারেটিভ চলতে থাকবে। এস্টিমেট দ্য মিসিং অর লেটেন্ট ডেটা ল্যাটেন্ট ডেটা ইউজিং কারেন্ট প্যারামিটার এস্টিমেট। কারেন্ট তো তুমি কিছু ডেটা দেওয়া আছে তোমার, সেইটার বেসিসে তুমি এক ধরনের কম্পিউটেশন করবা অথবা যে ফর্মুলাটা ইউজ করবা, এবং ফর্মুলাটা ইউজ করে তুমি এক ধরনের আউটপুট পাবা আর কি। তো এই যে কমপ্লিকেটেড ইকুয়েশনটাকে, এটাকে আমরা একটু ভেঙে বলি, যেটা আসলে কি বোঝানোর চেষ্টা করতেছে। পি জি অফ জি গিভেন বাই এক্স, এটাই কি বলা হয়, কন্ডিশনাল প্রবাবিলিটি। তোমার হচ্ছে পি জি গিভেন এক্স প্যারামিটারাইজ বাই থেটা টি। টিটা কি? টিটা ইজ ইউর স্টেপ। এর আগে কি ছিল? তুমি যখন ইনিশিয়ালাইজ করছো, থেটার উপরে কিছু সুপারস্ক্রিপ্ট জিরো ছিল, ওই সময় টি ইকুয়াল টু জিরো ছিল। এখন তুমি জাস্ট টি জেনারেলাইজড করে তুমি টি বসাইতেছো, উইচ মিনস ইচ অফ দি স্টেপ। This is called, this P, এই প্রবাবিলিটিটাকে বলা হচ্ছে posterior probability of latent variables given data and current parameters। আমরা কিন্তু কিছুক্ষণ আগে ছোট্ট করে বলছি prior এবং posterior probability। তোমাদের মেবি মানে তোমার হয়তো কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে একটু পড়াশোনা করছো, এম আই কারেক্ট? জি ভাই। ভাই পোস্টেরিয়র সাথে এই আপনি যে বেসিয়ানের কানেকশনটা বলেছিলেন, ইয়েস, ইয়েস, বেজিয়ার কানেকশন বলছি, বাট এটা কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে মোরালেস ট্রু। যে তোমার বেজিয়ানের ক্ষেত্রে যে আমরা যেটা করি, যেটা প্রায়র দেওয়া আছে, অলরেডি আমার কিছু ইনফরমেশন দেওয়া আছে, এবং সেটার বেসিসে তুমি একটা পোস্টেরিয়র প্রবাবিলিটিকে ওটাকে অ্যাজিউম মানে এস্টিমেট করার চেষ্টা করবে, যে যতটুকু আমরা জানি সেটার বেসিসে আমরা যেটা জানি না সেটাকে আমরা কিভাবে এস্টিমেট করব। সো বেসিক্যালি তো আমরা যেখানে এখানে এই পোস্টেরিয়র এই ইয়াটা পি প্রবাবিলিটি অফ জি গিভেন এক্স, যেটা আমার দেওয়া আছে, আমি এই জিটা এস্টিমেট করার ট্রাই করব, এবং ইন থেটা টি, স্টেপ থেটা টিতে। ওকে, অ্যান্ড অলসো নোন অ্যাজ রেসপন্সিবিলিটি। এটাকে বলা হয় হলো গামা আই কে ইন ক্লাস্টারিং কন্টেক্সট। ক্লাস্টারিং আমরা যে আরেকটা এক্সাম্পল দেখবো এই ফর্মুলার, যে ক্লাস্টারিং এর ফর্মুলাটা লিটল বিট চেঞ্জ হয়ে যায় আর কি, যে অলসো যেটাকে রেসপন্সিবিলিটি, এই পোস্টেরিয়র প্রবাবিলিটিকে রেসপন্সিবিলিটিও বলা যায় আর কি। এবং লগ, তারপরের অংশ কি, ইকুয়েশন লগ এল, এল মানে লগ লাইকলিহুড ফাংশন অফ দি কমপ্লিট ডেটা, উইচ মিন যে ডেটা তো তোমার অলরেডি আছে, অবজার্ভ প্লাস মিসিং ডেটা। জি মিনস তোমার হলো মিসিং ডেটা, এক্স ইজ অলরেডি গিভেন ডেটা, অ্যান্ড থেটা ইজ ইউর প্যারামিটার, যে মেইন যেগুলো প্যারামিটার ইনিশিয়ালাইজ করলো সেগুলো। সাম ওভার যেটা জাস্ট যতগুলো জি থাকবে সেটার উপর সাম করে দিবা। ওকে, নাও এই যে একটা কথা বললাম যে অলসো নোন অ্যাজ রেসপন্সিবিলিটি, এই পোস্টেরিয়র প্রবাবিলিটিটাকে কিছু কিছু কন্টেক্সটে, ক্লাস্টারিং কন্টেক্সটে আবার এই গামা আই কে অথবা বলা হয়। এই গামা আই কে যে কম্পিউটেশনটা বেসিক্যালি এরকম উইয়ার টাইপিং একটা ইকুয়েশন, বাট এটা ইকুয়েশনটা আমরা দেখলে মানে বুঝতে পারবো যেটা কি বোঝায়, যে ওয়াই গামা আই কে ইকুয়াল রেসপন্সিবিলিটি দ্যাট কম্পোনেন্ট কে হ্যাজ ফর ডেটা পয়েন্ট এক্স আই, উইচ মিনস এক্স আই একটা তোমার ডেটা পয়েন্ট, ঠিক আছে, তোমার তোমার ডেটা ফিচার ভেক্টর। সেই ফিচার ভেক্টরে একটা কম্পোনেন্টের রেসপন্সিবিলিটিটা কতখানি, এটা থিঙ্ক অ্যাবাউট, ওয়েল আই থিঙ্ক পিসি এটা আলোচনা করলে ভালো হইতো। থিঙ্ক অ্যাবাউট যে কোন ফিচারটা তোমার ডেটা সেট অথবা তোমার স্যাম্পলে সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, অথবা সে বেশি পরিমাণে বড় রোল প্লে করতেছে, সেটাকে বলা হয় রেসপন্সিবিলিটি তোমার এই ফিচার স্পেসে। এবার এটা যেহেতু আমরা কিন্তু বলছি ক্লাস্টারিং কনটেক্সটে কিন্তু তোমার সবগুলোকে ফিচারটাকে আমরা টু ডাইমেনশনে নিয়ে আসি। বড় একটা ডেটা ফিচার স্পেসিফিক টু ডাইমেনশনে এসে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ফিচার কি হইতে পারে টু ডাইমেনশনে, সেটা বেসিক্যালি তুমি ধরে নাও যে এটা হলো রেসপন্সিবিলিটি বলা হয়। তারপরে আছে তোমার প্যারামিটার পাই কে মিক্সিং কোএফিসিয়েন্ট ফর কম্পোনেন্ট কে। তোমার কিন্তু পাই কে মিনস বেসিক্যালি এটা একটা কোএফিসিয়েন্ট টাইপের, যেটা তুমি ডিফাইন করবা। পাই পাই আমরা ভ্যালু জানি, কে ইকুয়াল টু যে যে ফিচারটা ইম্পর্টেন্ট সেইটা, এবং এটার মিক্সিং কোএফিসিয়েন্ট। একটা পাইকে দিয়ে গুণ করতেছি এই বিশাল বড় একটা, ধরো এন, দেন এক্স আই গিভেন মিউ কে, মিউ মিনস লাইক your mean of k, then summation of k, then you get, it's a Gaussian probability density function for component k. It's a kind of standard Gaussian probability density function, GPDF। টা জাস্ট এটা কম্পিউট করা হয়। সো খুব বেশি কমপ্লিকেটেড মনে হলো, ইকুয়েশনটা অতটা কমপ্লিকেটেড না। আমি জানি না তোমার ইয়া দেখতে পারতেছো কিনা, আমার মাউস কি মুভ করা দেখতে পারতেছো বাই এনি চান্স? এখন দেখা যাচ্ছে ভাই।
ওকে, আমি মনে হয় আমার স্ক্রিনে কথা, ওকে। সো এটা ধরো প্রথম অংশ, এখানে দেখো দুইটা অংশ, একটা হলো পাই কে, রাইট, আর একটা অংশ হলো দি সেকেন্ড পার্ট, এন্ড দেন xi given mu k and summation k. This is actually Gaussian PDF, and you have this pi k, which is a mixing coefficient for component k. Um, এবারে যে ডিনোমিনেটরটা বেসিক্যালি দেওয়া আছে পাই জে, অথবা হচ্ছে আগের স্টেপে যেটা থাকবে সেটা given by xi, mu, sorry, xi and mu j, summation z. So why ik represent the probability that data point xi belongs to component k? আমরা এর আগে তো জিএমএম এর একটা এক্সাম্পল দেখছি এখানে, রাইট? তো জিএমএম এর এক্সাম্পল কে ইকুয়াল টু 2 দিয়ে দিছি। এই কে ইকুয়াল টু 2 ধরে নাও যে কে ইকুয়াল টু 2 বলতে এখানে বেসিক্যালি এই দুইটা জিনিসই আলাদা আলাদা করে কম্পিউট করা হবে ক্লাস্টারিং কনটেক্সটে। These responsibilities are used to weigh the contribution of each data point to the parameters update. যে এই যে তোমার প্রত্যেকটা ফিচার স্পেসের অথবা ডেটা পয়েন্টের অথবা স্যাম্পলের মধ্যে যে ফিচার গুলো বেসিক্যালি খুব বেশি পরিমাণে কন্ট্রিবিউট করে, এই কন্ট্রিবিউটেড ফিচার গুলো কিভাবে প্যারামিটার আপডেট, যে প্যারামিটার গুলো তোমরা ইনিশিয়ালাইজ করছো, মিন, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স এবং um, একটা হলো মিক্সিং কোএফিসিয়েন্ট, এগুলোতে ইনিশিয়ালাইজ করছো, সেগুলো কিভাবে ইম্প্যাক্ট করতেছে এই জিনিসটা কম্পিউট করা হবে আর কি, ইটারেটিভলি। আসলে ভাইয়া মানে ম্যাথ প্র্যাকটিক্যালি দেখা গেলে তাইলে বুঝা যেত মানে জিনিসগুলা, এমনি এই যে থিওরি আমাদের কষ্ট। প্র্যাকটিক্যাল আচ্ছা, চলে আসছে আমাদের, ওকে। ওকে। হ্যাঁ, আমি একটু বলছি যে আজকে এই এই লেকচারটা আমি যখন নিজে পড়াশোনা করছি, খুব বেশি ইন্টারেস্টিং না, অনেক বেশি ম্যাথ মনে রাখা কঠিন, বাট এটা মানে যে কোনো ধরনের কমপ্লিকেটেড ম্যাথের ক্ষেত্রে এটা হলো ট্রিক হলো ইউ শুড গো ওভার মাল্টিপল টাইমস টু আন্ডারস্ট্যান্ড হাউ দিস ইকুয়েশন ওয়ার্কস। হুম। এবং এটা ইউটিলিটি হলো তোমরা যেহেতু তোমার যে 24 জন তোমরা এখানে আসো, আই নো দ্যাট ইউ গাইজ আর ভেরি ইন্টারেস্টেড ইন দিস। তোমরা যেহেতু, আমি বারবারই হয়তো দুই এক লেকচার পরপরই বলি, তো যেহেতু তোমাদের মধ্যে সেলফ মোটিভেশনটা অনেক বেশি, সো আই থিঙ্ক ইউ শুড ট্রাই টু মেক দ্য বেস্ট আউট অফ ইট, ওকে। অ্যান্ড বেস্ট করার জন্য ইউ শুড আন্ডারস্ট্যান্ড দি ম্যাথ। দুনিয়ার যত কিছু আছে, দি ল্যাঙ্গুয়েজ অফ দি ওয়ার্ল্ড ইজ ম্যাথ। তো যত বেশি যতটা ডেপথে যে তুমি ম্যাথটা শিখতে পারবা, দেখবে যেটা তোমার জন্য তত বেশি ইউজফুল হবে। ও, আমরা একটা এক্সাম্পলে চলে যাই। সো তোমার একটা দেওয়া আছে, ডেটা পয়েন্ট দেওয়া আছে 2.0 xi. This is your initialized mu2 and your sigma 1, যেটা আমরা ইনিশিয়ালাইজ করছি প্রথমে, রাইট? Your mixing coefficient pi1 pi2, and এই যে কম্পিটিশনটা যে পুরো করে ফেলো, তোমার y1 এটার হলো 0.996, এবং y2 এর এটা হলো 1 মাইনাস এটা 0.004। এখানে কম্পোনেন্ট তোমার বলা হচ্ছে দুইটা কম্পোনেন্টের ক্ষেত্রে y1 ক্যালকুলেট করতেছে এবং y2 ক্যালকুলেট করতেছে। এক্স্যাক্টলি এটা তুমি হাতে কলমে দেখলে তুমি এটা এরকম হয়ে যাবে। জাস্ট একটা সোয়াদ মানে মনে কিছু বলতে। ওয়াই টুটাকে কেন 1 থেকে মাইনাস করলাম ওয়াই ওয়ান এর অ্যান্সার কে? তো এটা সেকেন্ড ইটারেশনে যে বেসিক্যালি তোমার এই ধরনের হয়ে যায় আর কি। y1 yi, হ্যাঁ, সেকেন্ড ইটারেশনে যে বেসিক্যালি এরকম হয়ে যায়। আই আন্ডারস্ট্যান্ড যে তোমার ইনিশিয়ালি প্রথম যখন এটা হলো, আমরা আরেকটা এক্সাম্পল দেখবো যেটা দুইটা ইটারেশন আমরা কম্পিউট করবো, তাহলে দেখা যাবে এটা একটু ক্লিয়ার হবে আর কি। ভাইয়া এটা কি লাইক হচ্ছে যে ওয়াই সরি গামা ওয়ান না হওয়ার প্রবাবিলিটি এরকম কিছু, যেহেতু ওয়ান থেকে মাইনাস করে? নট নেসেসারিলি, কারণ এখানে আমরা ধরো কম্পোনেন্ট যখন আমরা দুইটা বলতেছি ওয়াই কে, মানে কে ইকুয়াল টু যদি দুইটা হয়, তাহলে দুইবার ক্যালকুলেট করে প্রথমটা হয় 0.996, টোটাল প্রবাবিলিটি তোমার কতখানি হবে? এই ওয়ান। মানে তোমার এক্স্যাক্টলি তোমার ম্যাক্সিমাম লাইভলিহুডের ক্ষেত্রে তোমার ম্যাক্সিমাম কত হইতে পারে? 1 হবে। ওয়ান হবে, সো জি। 1 হয়ে গেলে তোমার যদি একটা, এখন দুইটার জন্য ক্যালকুলেট করা সহজ, তুমি 1 থেকে বিয়োগ দিয়ে দিচ্ছ। তিনটা হলে তো তোমার ক্যালকুলেট করা সহজ হইতো না। তিনটা হলে তো তোমার এই সেম প্রসেসে আবার গামা i2 টা কমপ্লিট করতে হতো। দুইটা পেয়ে গেলে দেন তৃতীয়টা তুমি জাস্ট 1 থেকে সাবস্ট্রাক্ট করে দিলে হয়ে যেত। যেহেতু এখানে শুধু দুইটা আছে, আমি বিয়োগ করে দিলে, কারণ ম্যাক্সিমাম লাইক অলওয়েজ ইট উইল বি 0 to 1, লাইক মিনিমাম উড বি 0, ম্যাক্সিমাম উড বি 1.0, রাইট? সো তুমি একটা পেয়ে গেলে একটা, দুইটার ক্ষেত্রে এটা সহজ, তিনটার ক্ষেত্রে কিন্তু সহজ না, চারটার ক্ষেত্রে আরেকটু কমপ্লিকেটেড, পাঁচটার ক্ষেত্রে আরেকটু কমপ্লিকেটেড। ওকে, ম্যাক্সিমাইজেশন হুম। স্টেপ। ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে এখানে আরো একটু কমপ্লিকেটেড ফর্মুলা দেওয়া আছে, যে আপডেট তোমার যে এই স্টেজে যে তুমি ভ্যালুটা পাইলা,
সেই ভ্যালুটা পাওয়ার পরে তুমি ম্যাক্সিমাইজেশন স্টেপে চলে যাবা, যেখানে আপডেট প্যারামিটার্স টু ম্যাক্সিমাম দি এক্সপেক্টেড লগ লাইকলিহুড ফাউন্ড ইন দ্য ই স্টেপ। আমরা ম্যাথে না দিয়ে আমরা ধরো এক্সাম্পলে চলে যাই। এখানে তো একটা মিক্সিং কোএফিসিয়েন্ট ছিল, এটা তুমি দেখছো যে পাই কে, রাইট? এবং টি ছিল, টি মানে হলো তোমার কোন ইটারেশন আর স্টেপ, আম, সেটাকে তোমার আপডেট করতে হবে। ইফেক্টিভ নাম্বার অফ ডেটা পয়েন্ট, এটা দরকার নাই। আপডেট মিনস মিন আপডেট করতে হবে, এবং কোভেরিয়েন্স আপডেট করতে। তোমার যে তিনটা প্যারামিটার তোমরা ইনিশিয়াল করছিলে, রাইট? একটা হলো মিন, একটা ভ্যারিয়েন্স, একটা হলো মিক্সিং কোএফিসিয়েন্ট, এই তিনটাকে তোমার আপডেট করতে হবে। এবং এম স্টেপের কাজ হলো, ম্যাক্সিমাইজেশনের কাজ হলো ই স্টেপ, এক্সপেকটেশন স্টেপে তুমি যে যে ইয়েগুলো পাইছো সেগুলোর বেসিসে তুমি এইগুলোকে আপডেট করবে। নাও তোমার একটা অঙ্ক দিয়ে যদি আমরা চিন্তা করি, যেখানে বলা ইউজিং রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি মানে যে গামা আই ওয়ান, যেটা কে, এটা ফ্রম দ্য ই স্টেপ, তুমি ধরো অ্যাজুমিং দি 3 পয়েন্টস স্ট্রংলি অ্যাসাইন টু কম্পোনেন্ট ওয়ান, যে একটা কম্পোনেন্ট দেওয়া হয়েছে, 3 পয়েন্টস দেওয়া আছে, এইটার বেসিসে তুমি আপডেট করতেছো হলো মিন, মিউ ওয়ান আপডেট করতেছো সিগমা। এর আগে তোমার কি ছিল? মিউ জিরো ছিল, সরি মিন ওয়ান তুমি আপডেট করতেছো। এখানে সুপার স্ক্রিপ্ট দেখো, এখানে ওয়ান দেওয়া আছে, রাইট? সুপার স্ক্রিপ্ট এর আগে ছিল জিরো। এই প্রথম স্টেজে আমি সুপার স্ক্রিপ্ট ওয়ান করে ফেললাম, সেটা দেন 1.5 দিয়েছিলাম ইনিশিয়ালে, মিউ 0 1.5 মানে ছিল। আই থিঙ্ক সো, লেটস সি। হ্যাঁ, মি ওয়ান ইকুয়াল টু 1.5 ছিল, মি টু 4.5 ছিল। আমরা কি এটা রাখছি? ওকে, মি ওয়ান নতুন করে কমপ্লিট করছি হলো, ওকে, এটা তো ডিফারেন্ট ডেটা পয়েন্টস জন্য এক্স আই, এটা মনে হয় এটার বেসিসে করছে, এক্স আই 2.0। ওখানে তিন তিন এক্স আই হলো তিনটা ভ্যালু বেসিক্যালি, এখানে ফিচার স্পেস 3। আম, প্রথমটা হলো 1, দ্বিতীয়টা হলো 1.2, তৃতীয়টা হলো 1.8, এটাকে 3 দিয়ে ডিভাইড করছি, ওকে। সো বেসিক্যালি এটা তোমার ধর তিনটা ডেটা পয়েন্ট আছে, অথবা তোমার তিনটা পয়েন্ট পাইছি যেটা স্ট্রংলি অ্যাসাইন একটা পার্টিকুলার ফিচার স্পেস অথবা স্যাম্পলের সাথে। দেন তোমার এই কম্পিটিশনে আপডেট করলে তোমার এইটা আসবে আর কি। Then তুমি আপডেট করতেছো তোমার মিক্সিং কোএফিসিয়েন্টটা 3/6, 3 হলো এখান থেকে আসছে কে, আর 6 হলো তোমার এটা মানে এটা হচ্ছে মিক্সিং কোএফিসিয়েন্ট আপডেট করার রুলস, এটা আর কি, যে 1/n কে ডিভাইড বাই গামা আই কে এক্স আই। গামা আই কে সামেশন অফ গামা আই কে এক্স আই ইকুয়াল টু সামেশন অফ এক্স আই, ওকে, সামেশন অফ এক্স আই হলো 1.8 of the 3 plus 1 4 এর কথা না? Okay, multiplied by, ওকে ওকে ওকে। সো বেসিক্যালি তোমার এখানে প্রত্যেকটা এক্স আই এর সাথে তোমার এক্স আই এর সাথে মাল্টিপ্লাই করা হয়েছে গামা আই কে, গামা আই কে টা মাল্টিপ্লাই করা হয়েছে, তো করলে তোমার এক্স্যাক্টলি এই ধরনের একটা ফিগার আসে। বাট আমি একটু ভ্যালিডেট করবো পরবর্তীতে অঙ্ক করে। ওকে, ওকে, এখানে তো ইয়ার দেওয়া দেওয়া আছে, গামা আই ওয়ান এর একটা ভ্যালু দেওয়া আছে আর কি। তো সেই ভ্যালুটার উপর বেস করে 6টা কম্পোনেন্টে ডিভাইড করে 0.5, অ্যান্ড সিগমা, সিগমার যেটা 2 নাম্বারটা আসছে, বেসিক্যালি কম্পিটিশনটা হলো সিগমা বই, সিগমা আপডেট আপডেট নাই কেন? ওকে, এই পার্টটা হলো সিগমার আপডেট, ওকে। এই পার্টটা হলো তোমার বেসিক্যালি আপডেট হলো তোমার গামা আই কে এক্স আই মাইনাস মিউ কে টি মাইনাস ওয়ান, এক্স আই মাইনাস মিউ কে টি প্লাস ওয়ান, ট্রান্সপোজ নো নো নো। আচ্ছা, আমি এটা নিয়ে পরে তোমার নেক্সট উইক কথা বলবো, অথবা আমি স্ল্যাকে পোস্ট করে দেবো। বেসিক্যালি এটা একটা রুল হলো, তোমার ফর্মুলা হলো তোমার সিগমাটাকে আপডেট করার জন্য, ওকে। সো ফাইনালি আসবে হলো চেক ফর কনভার্জেন্স। তুমি যখন তোমার এক্সপেকটেশন পেয়ে গেলা, যেটা
ই স্টেপ থেকে যেটা পাইছো এবং এম এম স্টেপ থেকে যেটা পাইছো দুইটা পেয়ে গেলা, সেটাকে ইফ চেঞ্জ ইজ বিলো প্রিডিফাইন্ড থ্রেশহোল্ড আর এপসালন স্টপ দি অ্যালগোরিদম। এই যে এপসালনটা ইউজুয়ালি আমরা চেষ্টা করি কয়েকটা ইটারেশন অথবা কয়েকটা তোমার ধরো একটা এক্সপেক্টেড রেজাল্টের উপর বেসিস আমরা এটাকে কন্টিনিউ করতে থাকি, বিকজ এবং এটা আরেকটা অঙ্কের মাধ্যমে দেখবো যে আসলে কিভাবে এটা আরেকটু ডিটেল হইতে পারে আর কি। EM algorithm is guaranteed to converge to a local maximum of the likelihood function. লোকাল ম্যাক্সিমাম এবং লোকাল মিনিমাম বলতে বোঝানো হয় যে মাল্টি ডাইমেনশনাল যখন স্পেস দেখানো হয় তখন দেখা যায় একটা ফিচারের কিংবা ধরো একটা ডেটা সেটের দেখা যায় অপটিমাইজেশনের ক্ষেত্রে ইদার ইদার এটা তুমি মিনিমাম এর বেসিসে অপটিমাইজ করতে পারো অথবা ম্যাক্সিমাম এর বেসিসে অপটিমাইজ করতে পারো। গ্লোবাল ম্যাক্সিমাম অথবা গ্লোবাল মিনিমাম ইজ অলওয়েজ এ হার্ড প্রবলেম, বাট ইএম অ্যালগোরিদম তোমার গ্যারান্টি করবে লোকাল ম্যাক্সিমামের ক্ষেত্রে, ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে যখন আমরা ইয়ে করবো, বিকজ ইটস অলওয়েজ ডিল উইথ দি ম্যাক্সিমাম লাইকলিহুড ফাংশন। লোকাল ম্যাক্সিমাম বা এটা কি ওই যে ক্যালকুলাসের মতো বিষয়টা, যে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে যে ডেটাটা কার্ভের? এক্স্যাক্টলি হ্যাঁ, বাট তুমি হাইয়েস্ট পর্যন্ত তোমার তো অনেকগুলা তোমার পিক হইতে পারে, রাইট? অনেকগুলো পিক হলে তোমার অনেকগুলো লোকাল ম্যাক্সিমাম থাকবে, অথবা অনেকগুলা তোমার ধরো লোয়ার পয়েন্ট থাকতে পারে, অনেকগুলো লোয়ার পয়েন্ট, অনেকগুলো লোকাল মিনিমাম। সো এই লোকাল মিনিমাম লোকাল ম্যাক্সিমাম মধ্যে ইউজুয়ালি যে কোনো অ্যাডভান্স মেশিন লার্নিং টেকনিক্স যেটা করার চেষ্টা করে যে অনেকগুলো লোকাল ইউজুয়ালি আমরা মিনিমাইজেশন প্রবলেমটা করি, অনেকগুলো মিনিমাম পয়েন্ট পাওয়ার পরে আমরা চেষ্টা করি কিভাবে গ্লোবাল মিনিমামে যাওয়ার জন্য, যেটা অ্যাডাম অপটিমাইজার অথবা তোমার স্টক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অথবা অ্যাডাম্যাক্স, এই কাজ হলো দেখো গ্লোবাল মিনিমামে যাওয়া। বাট গ্লোবাল মিনিমামে যাওয়াটা সিগনিফিকেন্টলি হার্ডার প্রবলেম, বিকজ তুমি চিন্তা করো যে তুমি যে ইয়াতে লোকাল ম্যাক্সিমামে চলে গেছো কিংবা লোকাল মিনিমামে চলে গেছো, সে লোকাল মিনিমাম তো একটা তোমার ধরো ইয়া টাইপের, তোমার ধরো একটা কার্ভের একটা গর্ত টাইপের, তাই না? সেখান থেকে উঠে তোমার অপটিমাইজেশন ফাংশনটাকে স্টেপ নিয়ে, এই যে তুমি স্টেপের কথা বলছি, স্টেপ নিয়ে এটাকে আবার উঠতে হবে, উইচ মিনস ইট হ্যাজ টু গো আপ আপ। এই আপ আপ করতে করতে তোমার দেখো যে অনেকগুলো স্টেপ মানে ইটারেশন দরকার হয় এটা আসলে অ্যাকচুয়াল গ্লোবাল মিনিমাম আর গ্লোবাল গ্লোবাল ম্যাক্সিমামটা ফাইন্ড আউট করার ক্ষেত্রে। এর জন্য সিম্পলিফাইড ইকুয়েশনে অথবা তোমার ধরো আমরা যখন অপটিমাইজেশন করি স্টেপ বাই স্টেপ করার ক্ষেত্রে এক্সপেডিশন ম্যাক্সিমাইজেশনটা কাজ করে যে তুমি একটা জায়গাতে তুমি একটা সাব স্পেস ডেটার ক্ষেত্রে তুমি লোকাল ম্যাক্সিমামটা পেয়ে যেতে পারো। ইটস অলসো তুমি লোকাল ম্যাক্সিমাম পাইলে লোকাল মিনিমাম পেয়ে যাবে, জাস্ট নেগেটিভ করে দিলে তো হয়ে যায়। লোকাল ম্যাক্সিমাম তোমার পজিটিভ হবে, এটাকে তুমি নেগেটিভ করে দিলে ওটা লোকাল মিনিমাম হয়ে যাবে আর কি। All right. Um, okay, it's kind of that equation again. Gaussian mixture মডেলে কিভাবে ইউজ করা হয়েছে এক্স্যাক্টলি সেটাই দেওয়া হয়েছে, এটা দরকার নাই। মডেল ভাইয়া হ্যাঁ, ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে ডিফারেন্স যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে তাহলে ওটা কি অ্যাড্রেস করা হয়? ম্যাক্সিমাম ওকে অপটিমাইজেশনের ক্ষেত্রে কিন্তু একটা বেসিসে করা হয়, তো দুইটা কখনো ওইভাবে মানে আনলেস এন্ড আদারওয়াইজ তুমি গেম থিওরি টাইপের কাজ করতেছো অথবা মিন ম্যাক্স অপটিমাইজ করতেছো, আম, এই দুইটা সিচুয়েশন ছাড়া কিন্তু তোমার ইউজুয়ালি একটা বেসিসে তোমার অপটিমাইজেশন করা হয়, ইদার তুমি ম্যাক্সিমাম বেসিসে অপটিমাইজ করবা এবং কোন একটাতে তুমি কিন্তু আমরা কিন্তু দেখাইছি যে আমরা ম্যাক্সিমাম বেসিসে অপটিমাইজ করতেছি আর একটা হলো মিনিমাম বেসিসে অপটিমাইজ করতেছি। মিনিমাম বেসিসে অপটিমাইজ করতে তুমি চেষ্টা করবে একবার লোয়েস্ট পয়েন্ট যাওয়ার জন্য। So, তুমি যখন শুধু লোয়েস্ট পয়েন্ট ক্যালকুলেট করতেছো তখন কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। মানে ভাইয়া মানে আমি যদি মিনিমাম নিয়ে কাজ করি তাহলে গ্লোবাল মিনিমাম আর লোকাল মিনিমাম এই দুইটার মধ্যে ডিফারেন্স যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে তাহলে সেটা মানে কিভাবে ও অ্যাড্রেস করা তাহলে হয়? তো ব্যাড, তাহলে অবভিয়াসলি ব্যাড, রাইট? সো তুমি তো গ্লোবাল মিনিমাম চাইবা না, তুমি তো সরি তুমি তো লোকাল মিনিমাম চাইবা না, আমি ভুল বলছি, তুমি গ্লোবাল মিনিমাম চাইবা, কারণ গ্লোবাল মিনিমাম জি না হলে তো তোমার মডেল তো তোমার জেনারেলাইজ হইতেছে না। তুমি ধরো ওই যে তুমি যে ফর এক্সাম্পল কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন করো, ওকে, মাল্টিপল ফোল্ড করে জি মাল্টিপল চাঙ্ক করে করো, তুমি লোকাল মিনিমাম বলতে কি বোঝানো হবে? তুমি এক চাঙ্কের ডেটার সাথে তোমার মডেল খুব ভালো কাজ করছে, দ্যাটস এ লোকাল মিনিমাম। বাট তুমি বাকি সেটের জি সাথে যখন ট্রাই করতে গেলা তো মডেল ভালো কাজ করতেছে না, সো উইচ মিনস মডেল ইজ নট জেনারেলাইজেবল। বাট তোমার গ্লোবাল মিনিমাম যদি তুমি পেয়ে যাও, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট প্রবলেম, রাইট? ইউ গেট টু ক্লোজ টু দ্যাট,
ক্লোজ টু দ্যাট গ্লোবাল মিনিমাম পেয়ে যাও, উইচ মিনস তোমার ডেটা, তোমার মডেলটা তোমার হোল এন্টায়ার ডেটা সেটের উপরেই অপটিমাইজড এবং সে জেনারেলাইজেশনের ক্ষেত্রে অনেক ভালো কাজ করবে। Does that answer your জি, question? yes, yes. Okay, Thank you. okay, no problem. Sounds good. ওকে, এইটা জাস্ট আমি গসিয়ান মিক্সার মডেল নিয়ে কথা বলতেছি না, কারণ ইটস অ্যানাদার কমপ্লিকেটেড মডেল মেশিন লার্নিং এর ক্ষেত্রে ইউজ করি, যেখানে আমরা এই ইএম অ্যালগোরিদমটাকে অ্যাপ্লাই করে আমরা জাস্ট কাজ করার চেষ্টা করি, যে ডিফারেন্ট প্রসেস আমরা যদি এক্সাম্পলটা গো থ্রু করি তাহলে মনে হয় আমাদের একটু গ্র্যাপ করতে একটু সুবিধা হবে। তোমার ডেটা পয়েন্ট আছে ধরো 1D ডেটা পয়েন্ট 1.0, তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডেটা পয়েন্ট আছে, এবং ইনিশিয়ালি তোমাদের যেরকম প্রথম ইনিশিয়ালাইজেশন স্টেপে তোমার মিউ 1 ইকুয়াল টু 1.5, মিউ 2 4.5, ভ্যারিয়েন্স হলো ভ্যারিয়েন্স 1 হলো তোমার 0.1, ভ্যারিয়েন্স 2 0.1, একে সেম, মিক্সিং কোএফিসিয়েন্ট 0.5 0.5। এক্সপেকটেশন স্টেপে তুমি কি করবা, এই গামা ওয়াই আই কে ক্যালকুলেট করবা। এক্সাম্পল ফর x1 তুমি প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা করে ক্যালকুলেট করবা। ওয়াই, যেহেতু তোমার কম্পিটিশনটা কি হলো, হয়ে গেল ওইটা ওয়াই আই কে, উইচ মিনস আই হলো 1 এবং স্যাম্পল হলো 1, এবং এম স্টেপে তুমি যখন আপডেট করবা এই প্যারামিটার গুলা মিউ 1 মিউ 2 সিগমা 1 সিগমা 2, এগুলো প্রত্যেকটা আপডেট করবা। বেসিক্যালি তুমি আপডেট করতেছো মিউ 1 এর জন্য আলাদা করে, মিউ 2 এর জন্য আলাদা করে, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে জাস্ট ইকুয়েশনে ভ্যালু গুলো বসাই দিলেই হয়ে যাবে। এবং সেকেন্ড ইটারেশন, দ্বিতীয় ইটারেশনে তোমার এক্স্যাক্টলি তোমার আপডেট হচ্ছে, এবং ইউ ক্যান কিপ গোয়িং, যে যতক্ষণ পর্যন্ত তোমার ঢোকা এর আগে ছিল আমার ই স্টেপের ভ্যালু কত ছিল, ই স্টেপের ভ্যালু প্রথম প্রথম ইয়ার জন্য ভেরিয়েবলের জন্য 0.99 ছিল, পরের স্টেপের জন্য তোমার x1 ইকুয়াল টু 1.0 উইথ আপডেটেড প্যারামিটার 0.99, এম স্টেপের জন্য তোমার আপডেট প্যারামিটার 1.33, 4.33, what is the same thing? মনে হয় অন্য কোনো ডেসিমাল পয়েন্টে চেঞ্জ হয়েছে, এই জন্য লিটল চেঞ্জ হয়েছে। ওকে, লিটল, হ্যাঁ সম্ভবত। And convergence and changes in like log likelihood is below epsilon. Epsilon can be anything that you give to the model. And algorithm then converge করবে বেসিক্যালি অনেকগুলো ফাইনাল প্যারামিটার দেখাইতেছে, যে অনেকগুলো কয়েকবার রান করার পরে দেন মেবি গুড টু দ্যাট পয়েন্ট, এবং কোন একটা থ্রেশহোল্ডের বেসিসে এপসিলনের বেসিসে বলো যে আর দরকার নাই, ইউর গুড টু গো। সো জাস্ট আমার এই লেকচার থেকে যেটা তুমি চেষ্টা করবা, যে বেসিক্যালি হোয়াট ইজ এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন, এবং এটা দিয়ে আমরা আসলে কোন কোন সিচুয়েশনে এই প্রবলেম গুলো সলভ করতে পারি। ম্যাথ নিয়ে এখন ওয়ারি হওয়ার দরকার নাই এই ফান্ডামেন্টাল বুট ক্যাম্পে। Just understand করো যে okay, there is few step: initialization, E step, M step and convergence, which means 4টা স্টেপ। চারটা স্টেপ যখন কোডে কাজ করতে দেখবা যে কোডে কাজ করাটা রিলেটিভলি ইজিয়ার, বিকজ অলরেডি লট অফ থিংস আর অলরেডি ইমপ্লিমেন্টেড, বাট ম্যাথটা বোঝাটা রিলেটিভলি ওকে, ইউজফুল, যাতে করে তুমি ফিউচারে ইউজ করতে পারো। অ্যাডভান্টেজ হলো ইনকমপ্লিট অর মিসিং ডেটা ইফেক্টিভলি, অথবা আমাদের আননোন ডেটা ডিস্ট্রিবিউশন কে আমরা কি বলে এস্টিমেট করতে পারি। রিলেটিভলি সিম্পল টু ইমপ্লিমেন্ট ফর মেনি মডেলস, বিকজ এর যে কোনো ধরনের মডেলে তুমি ইএমএমটা সরি ইএম অ্যালগোরিদমটা তুমি অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাই করে বেটার ধরনের রেজাল্ট পাবে। ইভেন কে মিনস ক্লাস্টারিং এর ক্ষেত্রে তুমি যদি ইউজ করতেছো, সেই ক্ষেত্রে তুমি এক্সপেকটেশন ম্যাক্সিমাইজেশন ইউজ করে হয়তো বেটার পারফরমেন্স পাইতে পারো। গ্যারান্টিজ মনোটনিক ইমপ্রুভমেন্ট অফ দি লাইভলিহুড, মনোটনিক মানে স্লোয়ার ইমপ্রুভমেন্ট লাইভলিহুডে, এবং গ্যারান্টি দিবে যে কোনো না কোনো ভাবে ইমপ্রুভমেন্ট হবে। লিমিটেশন, যেটা আমরা কথা বলছিলাম যে লোকাল ম্যাক্সিমামে আটকাই যাবে ডিপেন্ডিং অন দ্য ইনস্টিটিউট, এটা গ্লোবালি কোনো জায়গাতে ভালো, এই জন্য কিন্তু এটা কোনো দেখা যায় যে এটা ইটসেলফ একটা মডেল না, বিকজ এটা গ্লোবাল কি বলে, অথবা জেনারেলাইজেশনের জন্য দিস ইজ নট এ গুড মডেল অর গুড সিস্টেম। সেটাকে আমরা পার্শিয়ালি ইউজ করতে পারি, বাট এটা ইউটিলিটি হলো কোনো একটা মডেলে আমরা সাব স্পেস সম্পর্কে সাব স্পেসকে অপটিমাইজ করার ক্ষেত্রে আমরা এটা ভালো কাজে লাগাইতে পারি। may require many iterations, which means it will take lot of iterations, or which means iterations means এটা computational time অনেক বাড়াবে। So এটা convergence এর ক্ষেত্রে computationally intensive for large dataset or complex model, which means any for most of the unsupervised learning technique, it's always true যে they are computationally expensive compared to um,
compared to supervised learning models. Okay, conclusion হলো unsupervised learning is crucial. Discovering hidden structure, প্রথমে কথা বললাম, EM algorithm is a powerful tool for parameter estimation in models with latent variables or unknown distributions. Understanding this concept enables tackling complex machine learning problems. এগুলোকে তুমি পরের যে machine learning problem নিয়ে আমরা ডিল করবো আর সলভ করার চেষ্টা করবো, এটার ক্ষেত্রে তোমার এটা বেশ ইউজফুল হবে আর কি। অল রাইট, দ্যাটস ইট। এটার জন্য কোনো হোমওয়ার্ক নাই, কিছু নাই, বিকজ এটার জন্য হোমওয়ার্ক দেওয়াটা খুবই ডিফিকাল্ট। বিকজ ইটসেলফ এটাকে এগেন বললাম যে এটা যে কনসেপ্ট হিসাবে ইউ শুড রিমেম্বার দিস, যে ইএম অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। ওকে, তোমাদের কোনো কোশ্চেন আছে তাহলে আমরা ডিসকাস করতে পারি। ভাইয়া ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন যেটা, ওটা কি সামহাউ ক্লাসিফিকেশনে কস্ট ফাংশন হিসেবে ইউজ হয়? হ্যাঁ, এমএলএ ইউজ হয়। এমএলএ তো ফর এক্সাম্পল এখানেও তো এমএলএ কিছু একটা পার্ট ইউজ হয়েছে। তো তুমি যখন ক্লাসিফিকেশনে যাবা, যে এমএলএ ইটসেলফ দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে তোমার ডিস্ট্রিবিউশনটাকে ভালোভাবে অ্যানালাইসিস করার জন্য ইউজ করা হয় আর কি। মানে স্ট্যান্ড অ্যালোন একটা সিস্টেম হিসেবে ইউজ করা ইউজুয়ালি হয় না এখন, বাট এটার পার্টটাকে তুমি ইউজ করতে পারবা। যেরকম এখানে কিন্তু এমএল এর কিছু পার্ট ইউজ করা হয়েছে, রাইট? জি জি ভাইয়া। বাট এমএল নিয়ে তোমরা একটু সেলফ স্টাডি করলে ভালো হয়। বাট তোমরা যদি মনে করো যে এটা নিয়ে কথা বলতে হবে, কথা বলতে আমরা এটা নিয়ে আলাপ করতে পারি নেক্সট উইকে। আমি জানি না সম্ভব হবে কিনা, বাট উইল ট্রাই টু অ্যাটলিস্ট চেষ্টা করবো যে কোনো কন্টেন্ট শেয়ার করার জন্য। আহ, জি ভাই, আমিও মনে করি আমি আসলে লিখে রেখেছি আপনার বলাগুলো বিষয়গুলো, এমএলই, তারপর আইজেন ভ্যালুস, তারপর জিপিডিএফ, এগুলো একসাথে আসলে আলাদা করে ফোকাস দিয়ে দেখলে টোটাল পিকচারটা হয়তো গ্র্যাব করতে পারবে। এক্স্যাক্টলি, মানে আসলে হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো যে তোমার যে খান একাডেমি থেকে দেখতে পারো। খান একাডেমি ইউজুয়ালি চেষ্টা করে অনেক অনেক সিম্পলিফাই করে প্রেজেন্ট করার জন্য। ওকে, ভাই, তবে আমি একটা কোশ্চেন করব, আজকে যেহেতু থিওরিটিক্যাল ক্লাস শুধু, ভাই গসিয়ান যে ওয়ার্ডটা বা গসিয়ান যে ওয়ার্ল্ডটা, এটা ম্যাপিংটা ভাই একটু শর্টকাটে বলবেন ভাই? যে মানে আমরা যতটুকু করেছি এমআইএস এ, বা আমার হুম, সেটা হচ্ছে ম্যাট্রিক্স রিলেটেড ওয়ার্কে লিনিয়ার অ্যালজেব্রাতে গসিয়ানের এলিমিনেশন করেছি, গসিয়ান এলিমিনেশন। রাইট রাইট রাইট। হাউএভার আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে গসিয়ান কন্ট্রিবিউশন অনেক হাই এই এরিয়াতে। মানে ভাই পিকচারটা কি ভাই গসিয়ান ওয়াই, মানে হোয়াট ডাজ ইট ডু? গসিয়ান আসলে এটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টর হলো, আমি একটা ফিগার দিয়ে বোঝাই তাহলে ওইটা আমার জন্য বোঝাটা ইজিয়ার হবে আর কি। এবং এবং দেয়ার আর লট মোর ইন্টারেস্টিং এক্সপ্লেনেশন, বাট আমার জন্য জাস্ট আমরা ইয়েটা করি আর কি। অলরাইট, তোমরা দেখতে পাচ্ছ একটা ফিগার দেখতে পাচ্ছ, রাইট? এই ফিগারটাকে তোমাকে জানো এই ফিগারটাকে কি বলে? এই যে জিনিসটা উইয়ার টাইপের জিনিস দেখা যাচ্ছে, বেল শেপ ডায়াগ্রাম? এটা একটা ভালো, আরো একটা ভালো ভালো নাম আছে, নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন। বেল। এক্স্যাক্টলি, বেল শেপ ডায়াগ্রাম, বাট জেনারেলি এটাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন। জি ভাই। সো নর্মাল ডিস্ট্রিবিউশন করার সুবিধাটা কি? নর্মাল ডিস্ট্রিবিউশন করলে তোমার এই যে মিন এবং সিগমা, এটা একটা স্ট্যান্ডার্ড রেটের মধ্যে চলে আসে। তোমাকে জানো যে যখন মিন হয়, মিন এবং সিগমা দেখা যায় যে 1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, 2 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ইটস ভেরি ইজিয়ার ফ্রম the mean, so 1 standard deviation, 2 standard deviation, then we can understand the whole distributional pattern. এবং কোনো প্রবলেমকে যদি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে নিয়ে আসতে পারি, তাহলে ইট বিকাম রিয়েলি ইজিয়ার টু সলভ। এই যে আমরা ম্যাক্সিমামের কথা বলি, যে অপটিমাইজেশনের কথা বলি, অপটিমাইজেশন করাটা খুব ইজি। গসিয়ান ডিস্ট্রিবিউশন বেসিক্যালি এক্স্যাক্টলি সেম থিং। যে গসিয়ান ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা এটাকে নর্মাল ডিস্ট্রিবিউশনে আনার চেষ্টা করি সামহাও, এবং নর্মাল ডিস্ট্রিবিউশনে আনলে আমাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যায়। এটার একটা সিমিলার আরেকটা কনসেপ্ট হলো কনভেক্স অপটিমাইজেশন। কোনো প্রবলেমকে, এই যে যত ধরনের অপটিমাইজেশন তোমরা করবে, যে মিনিমাইজেশন, ম্যাক্সিমাইজেশন, লোকাল মিনিমাইজেশন, লোকাল ম্যাক্সিমাইজেশন, গ্লোবাল মিনিমাইজেশন, ম্যাক্সিমাম, এই সমস্যাটাকে যদি তুমি কনভেক্স অপটিমাইজেশনের ফর্মুলাতে নিয়ে আসতে পারো, দেন এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ প্রবলেম হয়ে যায়। বাট আনফর্চুনেটলি সব প্রবলেম কনভেক্স অপটিমাইজেশন আনা সম্ভব নয়।
এই জন্য নন কমপ্লেক্স অপটিমাইজেশনে যাইতে হয় এবং ইট বিকামস কম্পিটিশন এক্সপেন্সিভ। সো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে গসেন ডিস্ট্রিবিউশনটার ফ্যাক্টরটা হয় যেটা কিভাবে আমরাকে সিম্পলিফাই করে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে আসতে পারি, যে গসেন কম্পিটিশন করা হয়। এবং মোস্ট অফ দি টাইম আমরা এটা কিন্তু অল ডিস্ট্রিবিউশন আর নট গসেন ডিস্ট্রিবিউশন। আমরা যদি দেখি যে ডিফারেন্ট টাইপস অফ স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনস, দেখো এক একটা শেপ এক এক রকম, এক একটা শেপ এক এক রকম, তাই না? So, এবং আমাদের জন্য বেটার কোনটা সবচাইতে, টি ডিস্ট্রিবিউশনটা কিন্তু ক্লোজার টু নর্মাল, মানে জাস্ট শেপে দেখতে গেলে যে আমাদের জন্য ইজিয়ার হবে হলো মানে নর্মাল ডিস্ট্রিবিউশন গসেন ডিস্ট্রিবিউশন নিয়ে আসতে পারলে। এখন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, তো ইউনিফর্ম সামটাইমস ইজ ওকে, বাট কিছু প্রবলেমের ক্ষেত্রে ইউনিফর্ম ভালো কাজ করে না। বাইনোমিয়াল এটা ক্যাটাগরিক্যালের জন্য মোটামুটি কাজ করে, যেটা তোমার বেসিক্যালি এটা হলো হিস্টোগ্রাম টাইপের। বার্নৌলি, দেন পয়সন ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন বাড়তেছে কমতেছে সিমিলার রেটে, সামথিং লাইক দ্যাট। বাট নর্মালে নিয়ে আসলে, যদি গসিয়ানে নিয়ে আসো, ইট বিকামস ইজিয়ার। মেট্রিক্স এর ক্ষেত্রে যখন দেখছো, আই ডোন্ট নো মেট্রিক্স তোমার আসলে কিভাবে তোমাদের ইউজ কেসটা কিভাবে বলছে। না, ভাইয়া ওই যে গaussian এলিমিনেশন সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভে যেটা অ্যাপ্লিকেশন। গসিয়ান এলিমিনেশন কি জিনিস আসলে আমি তো ভুলে গেছি। বেসিক্যালি ভাই ওই যে ম্যাট্রিক্সে কোএফিসিয়েন্ট গুলো দিয়ে ও তারপর হচ্ছে ওকে এক্স ওয়াই এর মান। ওকে ওকে। তো এটা মনে হয় ডিস্ট্রিবিউশনের সাথে একটু কনসেপ্ট মানে একটু ডিফারেন্ট সম্ভবত। ডিফারেন্ট ভাই, এটা একটু ডিফারেন্ট। এখন আমি আপনি যদি স্ট্যাটিস্টিক্সে গিয়েছেন, আমি লিনিয়ার অ্যালজেব্রার ওয়ার্ল্ডের গসিয়ান কে নিয়েই কোশ্চেন করেছি কিছুটা। আচ্ছা আচ্ছা, লেট মি রিভিউ দিস থিংস। কারণ আমি দেখছি ভাই এটাও তো ম্যাট্রিক্স ওয়েতে রিপ্রেজেন্টেশন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ। এটার সাথে কানেক্টেড, এটা আগে মনে করেছি। এম হলো এটা, তুমি গসিয়ান এলিমিনেশন দিয়ে যেটা করছো বেসিক্যালি এটা করে নিচ্ছো 1 2 3 4 4x4 ম্যাট্রিক্স, 4x4 ম্যাট্রিক্স, ওকে। ওকে, আমাকে আরেকটু দেখতে হবে ওই এলিমিনেশন, আমি ভুলে গেছি আসলে এই এলিমিনেশনটা কিভাবে কাজ করে, কম্পিটিশনটাই হ্যাঁ ভুলে ওই যে গেছি। যে কয়টা ইকুয়েশন থাকে ওই কয়টা হচ্ছে ডিমেনশন হয়ে যায় আর কি, মানে ও ওকে, এক্স। জি জি। আচ্ছা আচ্ছা, ওকে, নাইস নাইস। জিনিসগুলো মজা আছে আসলে, সব তো মনে রাখা যায় না, বাট আই থিঙ্ক কনসেপ্ট গুলো আসলে বুঝতে পারলে খুব ইন্টারেস্টিং। আমার যখন স্ট্যাটিস্টিক পড়ানো হয়েছে, আমাদের তো একটা পড়ানো হয়েছে আমাদের ব্যাচ থেকে, আর 6 ব্যাচ পর্যন্ত মনে হয় 2টা ছিল। তো একটা পড়ানোতে একটার মধ্যে আসলে এত কিছু, আই ডোন্ট থিঙ্ক অনেক কিছু কভার করছে আর কি, আর পড়ানো দরকার ছিল। একটা কোর্সে ভাই কভার হয় না। কভার হয় না, প্লাস প্র্যাকটিক্যাল, মানে আমার মনে হয় আসলে ম্যাথমেটিক্যাল কনসেপ্টের ইউটিলিটিটা হলো থিওরি অ্যান্ড প্র্যাকটিস টুগেদার। তোমার যদি একটা ক্লাসে থিওরি নিয়ে কথা বলা হলো, পরের ক্লাসে হয়তো আম, কোনো একটা প্রবলেম সলভ করে দেখানো হলো, দেন ওইটা মানে আমাদের মাথায় অনেক ইজিয়ার ভাবে থাকে যে না আচ্ছা আমি এই সমস্যাটা সমাধান করছি, এটা ইজিয়ার। রাদার দেন দ্যাট আসলে ইট বিকামস হার্ড, যে এই এতগুলো কনসেপ্ট 6 বছর 7 বছর পর ইউ উইল নট রিমেম্বার করা সম্ভব না আর কি। তো স্ট্যাটিস্টিক কোর্স কি 2টা বাড়াইছে, এখন তো কারিকুলাম মনে হয় একটু মডিফাই করছে। চেঞ্জ হয়েছে এমআইএস 19 থেকে ভাইয়া। তবে স্ট্যাটিস্টিক্স একটাই আছে পিওরলি লিখা। হাউএভার আমার মনে হয় প্ল্যানটা এরকম যে ওই যে এআই একটা কোর্স এসেছে, বিজনেস অ্যানালিটিক্স একটা কোর্স এসেছে, এখানে ইকোনোমেট্রিক্সের একটা কোর্স রাখা হয়েছে। তো আচ্ছা, ওকে, ওগুলোতে আর কি অ্যাপ্লিকেশন পাবে স্ট্যাটিস্টিক্সকে এখনো একটাই রেখেছে আর কি পিওরলি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ম্যাথমেটিক্সে 2টা আছে রাইট, ডিসক্রিট ম্যাথ কি অ্যাড করা হয়েছে? অ্যাড হয়েছে ভাই।
এখন দুইটা ম্যাথস আছে এখন, একটা হচ্ছে ম্যাথমেটিক্স, আরেকটা বিজনেস ম্যাথমেটিক্স বেসিক, আরেকটা হচ্ছে ক্যালকুলাস করে ফেলেছে। ডিসক্রিট কি অ্যাড করছো না? আসলে কোনো নেই। ওকে, ডিসক্রিট অ্যাড করাটা ইম্পর্টেন্ট ছিল, বাট ইটস ফান, মানে এনি ইমপ্রুভমেন্ট ইজ বেটার। আগের কারিকুলামের ঠিক এখন তো অনেক বেটার। এটা আরো ভালো করা যায়, বাট এটা নিয়ে কাজ হচ্ছে আহ কত বছর হলো, অ্যারাউন্ড 3 ইয়ার্স, টু বি রিয়েলি অনেস্ট। আমি যখন 2020 2021 সেই সময়টাই ধরো আমাদের আমেরিকাতে যারা আছে তারা অ্যালামনাইরা আমরা একটা ড্রাফট প্রপোজ করলাম। রাকিব শাশিটেনের তার তার নিজের একটা ড্রাফট ছিল। আসলে 2021 না, 2019, 2019-এ যখন আমি বাংলাদেশে গেছি তখন আমি প্রথম ড্রাফট হাতে পাইছি। তো ওইটাকে মডিফাই করলাম, মডিফাই করে আমরা প্রপোজ করলাম একটা। তারপরে হলো সেটা নিয়ে অনেক কাজ হলো, এবং অনেকের সমস্যাটা হলো আনফরচুনেটলি তুমি টেকনিক্যাল কোর্স ইন্ট্রোডিউস করলাম, সেটা ইউ নিড পিপল টু টিচ দোজ। অনেকে আসলে অনেক হাইলি টেকনিক্যাল কোর্স পড়াইতে চায় না আর কি। কারণ পড়ানোর জন্য মানে আই ডোন্ট নো, মানে তাদের হয়তো কোনো ব্যক্তিগত কোনো রিজনে পড়াইতে চায় না। বাট তুমি ইন্ট্রোডিউস করার সাথে সাথে ধরো তুমি প্রোগ্রামিং এর মতো এত গুরুত্বপূর্ণ একটা দুইটা প্রোগ্রামিং কোর্স 1 বছরের, এটা করার পর যদি আমরা যদি একটা 500 লাইনের একটা কোড লিখতে না পারি একটা সমস্যার সমাধান করার জন্য, দেন এই দুইটা প্রোগ্রামিং কোর্সের কি লাভ, তাই না? সো ওই লেভেলের ট্রেনিংটা যদি না দেওয়া হয়, দেন ইট বিকামস রিয়েলি রিয়েলি চ্যালেঞ্জিং, মানে এটা। হ্যাঁ, হামজা, তুমি কিছু বলতে চাচ্ছিলে ভাইয়া? জি হ্যালো। তোমার নেটওয়ার্ক মনে হয় একটু দুর্বল ভাইয়া। ভাইয়া, হ্যাঁ, স্লো, বাট ও আমাকেও আসলে একটা কোশ্চেন কোয়ারি দিয়েছে, বোধহয় ইন্টারনেট অর স্লো। হ্যাঁ, ও লিখেছে ভাইয়া, এসভিএম এর এক্সারসাইজটা নিয়ে কনফিউশন ছিল। ওকে। কি ধরনের কনফিউশন ভাইয়া, একটু ডিটেলস বললে মনে হয় হেল্প করাটা ইজি আমাদের জন্য। হামজা, তুমি একটু লিখো চ্যাটে, বাট আমি বুঝতে পেরেছি, ও আমাকে জানিয়েছিল ভাই, বা আমিও সিমিলার ইস্যু শুরুতে বলেছিলাম। সেটা হচ্ছে ভাই, আমি তো ট্রেনিং ডেটাটাকেই স্প্লিট করে করেছি। দ্য রিজন ওয়াজ যে আমি কনফিগার করতে পারছিলাম না যে আমি ট্রেনিং ডেটা সেটে কাজ করার পর কিভাবে টেস্ট ডেটা সেটকে, যেটা লেবেল নেই কোনোভাবে, সেটা হুম হুম। করব, প্রেডিক্ট করে একটা লেবেল জেনারেট করব। তারপর ওই জেনারেটেড লেবেলটাকে কম্পেয়ার করে যে মডেলের অ্যাকিউরেসিটাকে প্রেডিক্ট করব, সেই টোটাল অ্যালগোরিদমটা আসলে ক্লিয়ার ছিল না হোমওয়ার্ক করার সময়। আম, ওকে, এটাই। ওকে, আই থিঙ্ক লেভেল যেহেতু নাই, সেহেতু তুমি যে ওইতে ট্রেন টেস্ট স্প্লিট করছো এক্স্যাক্টলি ওইটা করলেই জানা। ভাইয়া, আমার মনে হয় এটা ভালো হয় যদি এমনিস ডেটা সেটটা যেহেতু একটা খুব পপুলার রিনাউন্ড ডেটা সেট, এটাকে আপনি যেভাবে দিয়েছেন ওভাবে যদি একটা ফুললি কমপ্লিটেড একটা কোড যদি আমরা দেখি যে কিভাবে ট্রেনিং অ্যান্ড টেস্টকেই নিয়ে কাজ করেছে, তাহলে বোধহয় প্রবলেমটা, মানে আমরা একটা সলিউশন পেয়ে গেলাম। ও, টেস্টিং এর ক্ষেত্রে যেটা করতে হবে, মানে হ্যাঁ আমি তোমাকে দেখাইতে পারবো, নো প্রবলেম। বাট টেস্টিং এর যেহেতু একটা লেভেল নাই, আসলে লেভেল গুলো তোমাদের ইনিশিয়ালি একটা ক্লাসে মনে হয় ইশতিয়াক দেখাইছিল। ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে তুমি ইমেজ গুলোকে লোড করে কিভাবে ইয়ে করতে পারো, এম আই কারেক্ট? সো ভাইয়া, এটাতে কি লাইক কলাম নেম অ্যাড করে কি কোনো মানে সলিউশন কি করা যায়? ওকে, হোল্ড অন। সো দুইটা প্রেডিক্টরের ক্ষেত্রে তুমি মাল্টিপল প্রেডিক্টরটা কিভাবে এটা করা যায় আর কি, মাল্টি ক্লাসের ক্ষেত্রে এসভিএম করা যায়। ইট ইজ পসিবল, তুমি একটু সার্চ দিও সাইকিট লার্নে, মাল্টি ক্লাসেরটা দেখানো আছে। ইটস পসিবল টু ডু মাল্টিপল পার্টিশন। তুমি দুই ক্লাসের ক্ষেত্রে যেরকম দুইটা পার্টিশন দেখতেছো, মাল্টি ক্লাসের ক্ষেত্রে তুমি অনেকগুলো পার্টিশন করতে পারবা। And let me actually share you one of the scikit-learn SVM multi-class classification.
অ্যান্ড মাল্টিপল ডিসিশন বাউন্ডারিটা তৈরি করা পসিবল আর কি। হ্যাঁ ভাই, আমার মনে হয় দ্বিতীয় যে ওর প্রশ্নটা দিয়ে এটা বুঝিয়েছে, আপনি যেহেতু ক্লাসে একটা ভিজুয়ালাইজেশন দেখিয়েছিলেন, সেটা হয়তো এই এতগুলা ক্লাস যেটা আমাদের 0 to 9 ডিজিটের, এগুলাকে কিভাবে ভিজুয়ালাইজ দেখতে পারি আর কি, না, ওইটা। ওটা আমি বললাম যেটা করা সম্ভব মাল্টিপল ইয়ার ক্ষেত্রে, ক্লাসের এটা তো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। সো বাইনারির ক্ষেত্রে যেরকম ইটস ভেরি ইজি, মাল্টি ক্লাসের ক্ষেত্রে ইটস লিটল বিট ডিফিকাল্ট, বাট মাল্টি ক্লাসের ভিজুয়ালাইজেশনটা পসিবল আর কি। আমি ওটা সার্চ করতেছি একটা ভিজুয়ালাইজেশন দেখানোর জন্য। লেটস সি। ওকে, সো আমি একটা লিঙ্ক শেয়ার করতেছি, আমি এটা ঢুকতে পারতেছি না কারণ এত মিডিয়ামের প্রবলেম হলো তোমাকে ফ্রি কয়েকটা আর্টিকেল পড়তে দিবে, তারপর আর পড়তে দিবে না। বদমাইশ গুলো টাকা পয়সা চাই শুধু। সো ভাইয়া হোপফুলি তোমরা ঢুকতে পারবা। সরি। ইনকগনিটো গিয়ে মেবি লিঙ্কটা কপি করে পেস্ট ও, করলে পড়া যায়। আমি ইনকগনিটো থেকে ইউজ করতেছিলাম, ওরা গুগলে সাইন আপ করতে বলছে, স্যার আমার গুগলে সাইন আপ করলে এটা অলরেডি ইউজ করা আছে তো, ও ও নিচ্ছে না। এনিওয়ে, বাট এটাতে তোমার যে লিঙ্কটা দিচ্ছে ওইটাতে বেসিক্যালি তুমি দেখতে পারবা যে মাল্টি কুলিয়ার ক্ষেত্রে কিভাবে ইউজ করা যায় আর কি, এক্সাম্পল দেওয়া আছে। হোপফুলি ইউ গাইস ক্যান ডু ইট। লেটস সি ইফ আই চেঞ্জ মাই অ্যাকাউন্ট। আপগ্রেড করতে বলতেছে। এনিওয়ে, তোমরা দেখো এটা তোমরা ইয়ে করতে পারো কিনা, যদি না পারো দেন আই উইল ট্রাই টু শো অ্যান এক্সাম্পল। বাট এস সাইকিট লার্নিং তো একটা থাকার কথা। ওকে, আমি একটু ভালো একটা ইয়ে পাইছি, এটা স্ট্যাক ওভারফ্লো থেকে। স্ট্যাক ওভারফ্লোটা দেখতে পারো। ওকে, ইটস পসিবল। আমি জানি যে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন কিন্তু এটা করা যায়। ওকে, তারপরে সোয়াদ যেটা বলতেছিল যে এমনিস্টে তোমার যে ইমেজ প্রসেসিং ট্রেন টেস্ট তো তোমার মনে হয় লোড করছে এর আগে, রাইট? হ্যাঁ ভাই, লোড করেছি। হ্যাঁ, সেখানে সেখানে মনে হয় লেভেল গুলো দেওয়া আছে, সেখানে লেভেল গুলো দেওয়া আছে, বাট আমি আমি নিজে একটা প্রিপেয়ার করে তোমাদের শেয়ার করবো। ওকে, আচ্ছা ভাই। বিকজ যে ডেটাটা দেওয়া আছে ওইটার ক্ষেত্রে তোমার টেস্ট লেভেলটা নাই, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অ্যাকচুয়ালি। তুমি যদি লোড করতে পারো ট্রেন টেস্টটাকে, তুমি স্প্লিট করো 90-10-এ, দেন ইট শুড গিভ ইউ সিমিলার লেভেল অফ পারফরমেন্স। ওকে। জি। ওকে হামজা, হ্যাঁ তুমি পিসিএ দিয়ে তুমি ইয়ে করতে পারো। পিসিএ এর ক্ষেত্রে তুমি ওইটা মাল্টি ডাইমেনশনালটাকে তুমি 2 ডাইমেনশনে নিয়ে আসলে, দুইটা কম্পোনেন্টে নিয়ে আসলে, দেন ভিজুয়ালাইজ করাটা ইজি, কারণ 2D ভিজুয়ালাইজেশন সবসময় তুমি স্ক্যাটার প্লটে ফেলে দিলে ইট উইল লুক লিটল বিট বেটার। তোমার তোমার কোশ্চেনে কি আনসার তুমি পেয়েছো? ওকে, আমরিনা মনে হয় কিছুটা কোশ্চেন করতেছিল, সরি আমি মনে হয় হচ্ছে অন্যদিকে রিপ্লাই দিচ্ছিলাম।
ভাইয়া আমি হচ্ছে বলছিলাম যে আমরা কি সামহাউ কলামগুলো নেমিং করতে পারি টেস্ট ডেটা সেটে? ওটি আমি নেম করতে পারো। মানে হচ্ছে যে লেবেল দেওয়া, লেবেল তুমি দিতে লাইক পারো, বাট লেবেলটা, তোমার লেবেলটা অলরেডি অ্যাভেলেবল আছে। তোমার টেস্ট স্যাম্পল গুলো লেবেলটা অ্যাভেলেবল আছে, ইভেন তুমি গুগল সার্চ দিলেও পাবা। এবং তোমার যদি ইমেজ সার্চ করো, বেসিক্যালি লেট মি সি, এমনিস্ট চেন টেস্ট ডেটা সেট সিএসপি। ও, তোমাদের টেস্ট নাই তাই তো? এখানে আমি একটা পাইছি, এটাতে টেস্ট আছে। আচ্ছা, তোমাদের টেস্টের মধ্যে কি কোনো কলাম নাই লেভেলের ওই ডেটাটাতে, যেটা আমরা শেয়ার করছি? না ভাই, টেস্টের ডেটা সেটে শুধু পিক্সেলস আছে। এই টোটাল পিক্সেল মিলে এটা কোন নাম্বার হলো সেটা লেখা নাই। ও, ওকে, লেটস সি। আমি একটা লেভেল পাইছি আর কি এক জায়গাতে, এটা দেওয়া যাবে কিনা। কিন্তু ভাই আমি বুঝতেছিলাম যে হয়তো কাজটা এটাই করব যে সকল পিক্সেলকে অ্যানালাইজ করে আমি এখন আমার একটা লেভেল প্রেডিক্ট করব। এবং আমাদের ইমেজ রাইট। ক্লাসে একটা কাজও করেছিলাম যে আমরা একটা প্রেডিক্টেড সিএসভি ফাইলও জেনারেট করছিলাম লাস্টে। তো আমি মনে করছিলাম যে এটাও মনে হয় এরকমই কিছু করতে হতে পারে যে একটা প্রেডিক্টেড রেজাল্টস বের করব, তারপর ওটাকে কম্পেয়ার করব। তো টোটাল কনফিগারেশন একটু কনফিউশন লেগে গেছে, এই জন্য আমি আচ্ছা আচ্ছা, মানে আহ, যেহেতু সুপারভাইজড ক্লাসিফিকেশন, সেক্ষেত্রে তোমার আসলে আম, তোমার লেভেল থাকাটাই মানে ইউজফুল আর কি সুপারভাইজড এর ক্ষেত্রে। কারণ তুমি লেভেল প্রেডিক্ট করতেছো, বাট তোমার পারফরমেন্সটা, তোমার টেস্টে আসলে পারফরমেন্সটা কেমন, উই ডোন্ট নো, রাইট? ভাই আমাদের এখানে কি কেউ টেস্ট এবং ট্রেন দুটো ফাইল দিয়ে কাজ করেছে, বা এরকম যদি করে থাকে তাহলে ওটা নিয়ে ওটা জানতে পারতাম। হ্যাঁ, তোমরা কি কেউ করছো টেস্ট এবং ট্রেন দুইটা নিয়ে কি কাজ করছো? ভাইয়া কম্বাইন করে? হ্যাঁ, কম্বাইন করে টেস্ট দিয়ে হ্যাঁ কি করছো? করছিলাম, আমারটা হচ্ছে মানে আমি মানে ম্যাপ করছিলাম যে এসবিএম এ প্লটারটা ভালো করে শো করতেছে না, খুব বাজে ভাবে মানে স্প্লিট করতেছে আর কি, মানে জাস্ট একটা ডট দেখাচ্ছে আর কোনো কিছুই নাই, মানে ভালো হয় আই নাই। সি। আমারটা মনে হয় নাই একদম। বুঝতে পারছি। ওকে। আচ্ছা, আমি আরেকটা টেস্ট ফাইল শেয়ার করতেছি, ওকে? আই থিঙ্ক দ্যাট শুড ওয়ার্ক। এটা লেবেল আছে, এটা তোমার ফার্স্ট কলামটা হলো লেবেলের, সো ইট শুড ওয়ার্ক ফাইন। তোমার এমনিস্টের যে ইয়াটা আছে, তোমার ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারের মধ্যে আপলোড করে দিচ্ছি। ওকে। নতুন একটা টেস্ট দেওয়া আছে, এমনিস্ট টেস্ট। আমি পুরোনোটা জাস্ট রিনেম করে দিয়ে দিচ্ছি যে এটা ওল্ড, ওকে? আর এমনিস্ট টেস্ট যেটা, এটাকে টেস্ট বানিয়ে দিচ্ছি। এটা ওপেন করা যায় কিনা দেখি। ওপেন করে যাওয়ার কথা গুগল শিটসে।
তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, রাইট? জি ভাইয়া। ওকে, নাইস। সো এটা হলো লেবেল দেওয়া আছে ফার্স্ট কলামটা। সো হোপফুলি তোমার যখন ডাটাটা লোড করবা, সো ফার্স্ট কলামটা জাস্ট লেবেল হিসেবে নিয়ে নিবা, বাকিগুলো হলো তোমার ফিচার। ওকে, আই থিঙ্ক টোটাল 10,000ই থাকার কথা, সরি 1,000 or 10,000 থাকার কথা। ওকে, সো হোপফুলি এটা একটু ইজিয়ার হবে আর কি এখন করা। ওকে, তোমাদের আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া তাহলে কম্বাইন করে করব নাকি আরেকজন যে অন্য ওয়ে বললো ওভাবে করলে বেটার হয়? তুমি এভাবেই করতে পারো। আহ, আহ, না, এই সপ্তাহের জন্য আমাদের কোনো এক্সারসাইজ নাই। তুমি কম্বাইন করে করতে পারো আপু। আহ, যেহেতু আমরা অলরেডি টেস্ট ফাইল দিয়ে দিলাম, এই টেস্ট ফাইলটা কাজ করবে। ওকে, ওকে। তুমি এটা দিয়ে করতে পারো। আমার মনে হয় তোমার পারফরমেন্স সেম থাকবে। আর কোনোভাবে যদি করতে না পারো, দেন স্প্লিটেড ওয়ে যেটা সোয়াত করতেছিল সেটাও করতে পারো, যে ট্রেনটাকে তুমি 90% ট্রেনিং এর জন্য 10% টেস্টিং এর জন্য রেখেও করতে পারো। বা টেস্ট ফাইলটা কাজ করবে যেহেতু লেবেল দেওয়া আছে, সো হোপফুলি ইট শুড বি গুড। ওকে, সো তোমাদের ওকে। প্রবলেম দুইটা ছিল, একটা হলো টেস্ট ফাইলটা লেবেলিং, আর একটা হলো ভিজুয়ালাইজেশন। আই নো যে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের ভিজুয়ালাইজেশনটা একটু চ্যালেঞ্জিং, বাট ইউ গাইস ক্যান ডু ইট। ওকে, এখানে যে টেস্ট ইয়েটা আছে তোমার মিডিয়ামের আর্টিকেলটা ট্রাই করো, দেখা ট্রাই করো। অ্যান্ড দ্য স্ট্যাক ওভারফ্লো টিউটোরিয়াল আছে, সেটাও ট্রাই করে দেখো। ওকে, থ্যাংক ইউ। ওকে, সাউন্ডস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সট উইকে তোমাদের সাথে দেখা হবে। অ্যান্ড নেক্সট উইকে তোমাদের আসলে নিজস্ব কোনো অ্যাসাইনমেন্ট নাই, এগুলো শেষ করো। বাট প্রজেক্ট নিয়ে চিন্তা ভাবনা করবো আর কি। সো প্রজেক্ট নিয়ে যেহেতু কথা বলবো। ওকে, ভাইয়া জি প্রজেক্ট ভাই। তাহলে আমরা আগামী উইকে 3 থেকে 4টা নিয়ে কথা বলবো। এক্স্যাক্টলি, মানে আমরা যখন ইন্ডিভিজুয়ালি কথা বলবো, তখন 3 থেকে 4টা পটেনশিয়াল প্রজেক্ট ইন মাইন্ড যেটা তুমি করতে চাও, এক্সাইটেড। দেন আমরা কথা বলে দেখবো যে কোনটা বেস্ট পসিবল প্রজেক্ট হয়। ওকে, ওকে। জি, অপটিমাইজেশন নিয়ে কাজ করা যাবে আই গেস। ডিপেন্ডিং অন ইউর ইন্টারেস্ট, তুমি যে সেটা করতে চাও ইটস ফাইন। তুমি জাস্ট দেখো যে কোন প্রজেক্ট গুলো, ইভেন তুমি এক্সিস্টিং কোনো কিছু করতে থাকলে সেটাকেও তুমি এক্সটেন্ড করতে পারো। ওকে, বাট জি নেক্সট উইকে জি, আমরা ধরো থ্যাংক ইউ। এটা নিয়ে ডিটেলস কথা বলবো, যাতে করে ইন্ডিভিজুয়ালি আমাদের মোটামুটি ওয়েল ডিফাইন্ড থাকে যে আমরা এখন, বিকজ ইউ টু আন্ডারস্ট্যান্ড সো এগেন ইউ ক্যান শুট ফর দি স্টার, বাট সেটার ক্ষেত্রে আমাদের স্কোপ ডাউন করতে হবে যে আমরা 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কতখানি অ্যাকমপ্লিশ করতে পারবো আর কি। বিকজ ইট হ্যাজ টু বি রিয়েলি well defined, and it has to be um, something like এটা doable, এবং এটার নেক্সট স্টেপ ফিউচার ওয়ার্ক থাকবে যে তুমি 4 সপ্তাহের মধ্যে উই মাস্ট হ্যাভ আ প্রুফ অফ কনসেপ্ট। মাস্ট বলতেছি জোর দিয়ে, বিকজ আদারওয়াইজ আই মিন উই নিড টু সি যে আমরা তুমি এগুলো অ্যাপ্লাই করে তোমার একটা প্রবলেমের অ্যাটলিস্ট 20 থেকে 25% পর্যন্ত গেছো। তারপরে ফার্দার এক্সপ্লোরেশন, জেনারেলাইজেশন, পেপার রাইটিং, লট অফ আদার ওয়ার্ক উই ক্যান ডু দ্যাট আফটার দি বুট ক্যাম্প। ওকে, সাউন্ডস গুড। জি। ইয়েস ভাই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট উইক। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম।